এখন আমি জাস্ট একটু বলে দিই আমাদের এখনো পর্যন্ত কি কি চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, ঠিক আছে তো? এখনো পর্যন্ত আমাদের কি কি চ্যাপ্টার কমপ্লিট হয়েছে একটু করে নিই আমরা। ইস্যু অফ শেয়ার্স, ঠিক আছে, যেখানে কিন্তু এক্সামে 10 মার্কস আসবে, ঠিক আছে, 10 মার্কস আসবে, এটা কম্পালসারি, একটু জেনে রাখি আমরা, ঠিক আছে, এখন যে আমাদের রিভিশনটা স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে তো? ইস্যু অফ শেয়ার 10 মার্কস, এটা কম্পালসারি, এর সঙ্গে কোনো অর্থ থাকবে না। 2 নম্বর আমরা করেছি ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, 2 নম্বর আমরা কি করেছি ফাইনাল অ্যাকাউন্ট, এখান থেকে আসবে 15 মার্কস, ঠিক আছে, এটাও কম্পালসারি, কোনো অন নেই, অন নেই, ঠিক আছে তো? 3 নম্বর কি করেছি বল আমরা, রিকনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, ঠিক আছে, অ্যাকাউন্ট, এখান থেকে এক্সামে 15 মার্কস আসবে। হ্যাঁ, তবে এর সঙ্গে অর বলে একটা চ্যাপ্টার আছে, অ্যামালগামেশন, এর সঙ্গে অর আছে অ্যামালগামেশন, ঠিক আছে, এর সঙ্গে অর আছে অ্যামালগামেশন, ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেল। তাহলে আমাদের কি কি হয়েছে বল, আমাদের এই পার্টটা করেছি, এই পার্টটা করেছি, এই পার্টটা করেছি, তাহলে কত কত হয়ে 15 15 30 আর 10 40 হয়ে গেল। 4 নম্বর ভ্যালুয়েশন অফ গুডউইল করেছি, ভ্যালুয়েশন অফ গুডউইল করেছি, এখান থেকে কত আছে 10 মার্কস আছে, এর সাথে অরে আসে ভ্যালুয়েশন অফ শেয়ার্স, এর সঙ্গে অরে আসে ভ্যালুয়েশন অফ শেয়ার্স, এটা আমাদের হয়ে গেছে ভালো করে, ঠিক আছে তো? নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের আন্ডার রাইটিং, এখানে 10 মার্কস আসে, ঠিক আছে, এর সাথে অরে আসে কি ইসব, আমাদের আন্ডার রাইটিং হয়ে গেছে, ঠিক আছে, আন্ডার রাইটিং হয়ে গেছে, ঠিক আছে তো? এর সাথে দেখি অর গুলো পাশাপাশি লিখে দিচ্ছি, ঠিক আছে তো? আচ্ছা, আর কি আজকে আমরা আরম্ভ করছি রিডেমশন অফ ডিবেঞ্চার্স, কি লিখলাম, রিডেমশন অফ ডিবেঞ্চার্স, এখানেও 10 মার্কস আসবে, কিন্তু এটা কম্পালসারি, বুঝিস তো, এটা কিন্তু কম্পালসারি, এর সঙ্গে কোনো অর্থ থাকবে না। তাহলে এই চ্যাপ্টারটা যদি ছেড়ে দিস, যদি চ্যাপ্টার ছেড়ে দিস, তাহলে তোর 10 মার্কস বেরিয়ে গেল, ঠিক আছে, হাত থেকে। লাস্ট চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টারটা কি বলছি, সেটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার্স, এর সাথে এই এই এখন যে চ্যাপ্টার করছি, এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে প্রেফারেন্স শেয়ার ধরবো, ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার সঙ্গে অর আসবে বাইব্যাক, অর আসে বাইব্যাক, প্রেফারেন্স শেয়ারের সঙ্গে অর বাইব্যাক 10 মার্কস, মানে আজকের পর মোটামুটি ধর তোর 70 নম্বর কমপ্লিট হয়ে যাচ্ছে, 70 কমপ্লিট হয়ে যাচ্ছে আজকের পর, সিনেমার পরীক্ষা 70 কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি, আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে তুই সিনেমা কমপ্লিট হয়ে যাবে। এবার অরগুলো, অরগুলো দেখে যে যেইগুলো হয়ে গেছে সেগুলো ভালো করে কর, যেইগুলো খুব ভালো করে কর। আর একটা কথা, যেমন দেখ, পরীক্ষায় নাম্বার তোলার জন্য সবার ফার্স্ট তুই টার্গেট কর আন্ডার রাইটিং, সবার ফার্স্ট, মানে বাড়িতে এখন তুই রিভিশন করে রেডি করে ফেল আন্ডার রাইটিং, তারপর সেকেন্ড টার্গেট কর গুডউইল, ঠিক আছে, দুটো হল। থার্ড টার্গেট করি ডিবেঞ্চার, খুব সোজা চ্যাপ্টার ডিবেঞ্চার, দেখিস 30টা নাম্বার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, 30 নাম্বার। তারপর ফাইনাল অ্যাকাউন্টটা যতটা পারা যায়, যতটা পারা যায় ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্ট যা যা অঙ্ক করেছি ওই অঙ্কগুলো ভালো করে ফোকাস কর। তারপরে রিকনস্ট্রাকশন, মানে স্টেপ বাই স্টেপ যেগুলো বলছি, নাম্বার তোলার জন্য বলছি কিন্তু স্টেপ বাই স্টেপ বললাম, কোনটা আগে পরে করবি এটাই বলে দিল, সিকোয়েন্সটা মেনটেন কর, এই সিকোয়েন্সটা ফলো কর, ঠিক আছে, তাহলে নাম্বারটা উঠবে, ঠিক আছে তো? যেই চ্যাপ্টারটা করবো চ্যাপ্টার নাম হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চার, কি বললাম চ্যাপ্টারের নাম কি, রিডেমশন অফ ডিবেঞ্চার, ঠিক আছে। এই চ্যাপ্টারে বেসিক্যালি দুটো মেথডই থাকে, দুটো মেথডই আছে, ঠিক আছে, একটা হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড আর একটা হচ্ছে ওপেন মার্কেট, ঠিক আছে তো? তো প্রতি বছর এই লাস্ট 19 20 21 22 23 লাস্ট 5 বছর সিঙ্কিং ফান্ডই এসছে, এবছরও সিঙ্কিং ফান্ডই আসবে। আর একটা কথা বলে দিই, এই চ্যাপ্টারের সঙ্গে কোনো কোনো চ্যাপ্টার কিন্তু অন নেই, কম্পালসারি একটা দেবে একটাই করতে হবে এই চ্যাপ্টারে, কি বললো বুঝলি, এই চ্যাপ্টার কম্পালসারি একটা দেবে একটাই করতে হবে, কোনো অন নেই, না পারলে তোকে পুরো 10 নাম্বার ছেড়ে দিয়ে চলে আসতে হবে পরীক্ষা হল, ঠিক আছে তো? তো আজকে আমরা করাবো কি সিঙ্কিং ফান্ড মেথড, কি বললাম টপিকটার নাম কি, সিঙ্কিং ফান্ড মেথড। আমি আবার বলছি, যে টপিকটা করাচ্ছি টপিকটার নাম কি, সিঙ্কিং ফান্ড মেথড। অলরেডি আজকে একটা এই চ্যাপ্টারের উপর একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিই, যে কনসেপ্টটা অবশ্যই দেখবি, তাহলে অঙ্ক করতে খুব একটা অসুবিধা হবে না, তারপরে আমরা ক্লাসে তো অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, ওটা বেসিক কনসেপ্ট আছে, ওটা ভালো করে বুঝলে, ঠিক আছে তো, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, টপিকটার নাম কি বললাম, লিখছি, হ্যাঁ, টপিকটার নাম কি লিখছি, রিডেমশন অফ ডিবেঞ্চার, লিখতে পারিস।
টপিক বা চ্যাপ্টারের নাম কি বললাম? রিডেম্পশন অফ ডিবেঞ্চার। দেখ, ব্যাপারটা বুঝি, ব্যাপারটা কি, জিনিসটা কি, ছোট্ট করে একটু ছোট্ট একটা কনসেপ্ট বুঝি। রিডেম্পশন অর ডিবেঞ্চার মানে ডিবেঞ্চার, ডিবেঞ্চার মানে লোন, ডিবেঞ্চার মানে পাতি কথায় লোন। ঠিক আছে? লোন শোধ করার বিভিন্ন মেথড আছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা মেথড যেটা আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড। মেথডটার নাম কি বললাম? সিঙ্কিং ফান্ড মেথড। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট মেথড। ঠিক আছে তো? আবার বলছি, লোন নিলে লোন তো শোধ করতে হবে। লোনের টাকা শোধ করার বিভিন্ন মেথড আমাদের কাছে এভেইলেবল আছে। তা এখন যেই মেথডটা আমরা তোদের সঙ্গে পড়বো সেটা হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড। এই মেথডে কি বলেছে? দেখ, সিম্পল ব্যাপার। আমরা আমরা কি যে কর্পোরেট অ্যাকাউন্ট করছি মানে কোম্পানি অ্যাকাউন্টস করছি। তো কোম্পানি চালাতে গেলে কি লাগে? কোম্পানি চালাতে গেলে কি লাগে? যেমন সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস চালাতে গেলে ক্যাপিটাল লাগে, যে ক্যাপিটাল মালিক নিয়ে আসে। পার্টনারশিপ বিজনেস চালাতে গেলে ক্যাপিটাল লাগে, যে তার ক্যাপিটালটা পার্টনাররা নিয়ে আসে। কিন্তু কোম্পানি চালাতে গেলেও ক্যাপিটাল লাগে। ক্যাপিটালটা কারা নিয়ে আসে? কোম্পানি কি করে? কোম্পানি মার্কেটে শেয়ার এবং ডিবেঞ্চার বেচে। মার্কেটে শেয়ার এবং ডিবেঞ্চার বেচে পর্যাপ্ত টাকা নিয়ে আসে। ওই টাকা দিয়ে ব্যবসা করে। ঠিক আছে তো? শেয়ার নিয়ে আলোচনা করছি না, টপিকটা ডিবেঞ্চার, রিডিম নট ডিবেঞ্চার নিয়ে আলোচনা করছি। তো ধর কোম্পানি চালানোর জন্য কোম্পানিতে টাকা দরকার প্রচুর। কোম্পানি মার্কেট থেকে লোন নিয়েছে, ধর 10 লাখ টাকা লোন নিয়েছে। কোম্পানি চালানোর জন্য মার্কেট থেকে আজকে লোন নিচ্ছে। দেখ, এমনি তো কোম্পানি শেয়ার বেচে টাকা জোগাড় করেছে। ওই টাকা দিয়ে কোম্পানি চলছে না। কোম্পানি আরো টাকা দরকার। আরো টাকা দরকার। কোম্পানি তখন 10 লাখ টাকা লোন করেছে। কি বললাম? কোম্পানি তখন কি করেছে বল? 10 লাখ টাকা লোন 10 লাখ টাকা লোন করেছে। আচ্ছা, লোন যদি কারোর থেকে লোন নেয়, আমি যদি কারোর থেকে লোন নিই, তাহলে লোনের টাকা শোধ করতে হবে তো। যার থেকে লোন নেবো তাকে তো বলবো, দেখো ভাই তোমার টাকাটা আমি এত বছর পর শোধ করবো। আমি বলেছি ঠিক আছে, আমি তোমার থেকে 10 লাখ টাকা লোন নিয়েছি, 5 বছর পর শোধ করে দেবো। কবে শোধ করবো টাকাটা? 5 বছর 5 বছর পর টাকা। 5 বছর পর কত টাকা শোধ করবো? মনে কর 10 লাখ টাকায়, মনে কর না, স্যার ইন্টারেস্ট বাদ দে না, তুই 10 লাখ টাকাই ধর না। মনে কর না, তুই নর্মাল এক্সাম্পল নে, যে তুই 5 বছর পর তোকে 10 লাখ টাকা, তুই বলতে যে স্যার আজকে 10 লাখ টাকা নিলে 5 বছর পর টাকা বেশিই তো হবে। মানলাম, মানলাম বেশিই তো হবে। তুই কিছুক্ষণের জন্য মনে কর না, আজকে তুই কারোর থেকে 10 লাখ টাকা লোন নিয়েছিস, তাকে 5 বছর পর টাকা শোধ করতে হবে। 10 লাখ টাকা শোধ করতে হবে। 5 বছর পরে 10 লাখ টাকা পাবি কি? 5 বছর পর 10 লাখ টাকা পাবি কি করে? দেখ, এই তোকে বলছি। অনেক রকম হতে পারে, অনেক রকম হতে পারে। এখন দেখ, আমি তোকে বলছি, দেখ কি, কি এই জিনিসটা কি ঠিক? বলে স্যার কেন? আমি তো ব্যবসা করছি। 5 বছর পর দেখবো আমার বিজনেসে ব্যাংকে কত টাকা পড়ে আছে। বিজনেসের ব্যাংকে তো টাকা পড়ে আছে। ব্যাংকে টাকা পড়ে আছে। ব্যাংকের থেকে 10 লাখ টাকা বের করবো। 10 লাখ টাকা বের করে যারা টাকা পায় তাদের টাকা দিয়ে দেবো। এটা কি খুব ভালো প্রসেস? ভালো করে বোঝ দেখি। আজকে তুই ব্যবসা করছিস। আজকে তুই ব্যবসা করছিস। ভালো করে শোন, আজকে তুই ব্যবসা করছিস। তুই এই ব্যবসা করার জন্য একটা মেশিন কিনেছিস। প্রোডাকশন করতে হবে। মেশিন ছাড়া প্রোডাকশন করতে পারবি না। মেশিনটা কিনতে তোর 20 লাখ টাকা লেগেছে। ঠিক আছে? তুই জানিস ওই মেশিনটার লাইফ 10 বছর। 10 বছর পর মেশিনটা চলবে না। কনসেপ্ট পুরো সেম। ডিবেঞ্চার আর মেশিনের কনসেপ্ট পুরো সেম। মানে যেটা বোঝাচ্ছি। তুই জানিস মেশিন ছাড়া কিন্তু তুই প্রোডাকশন করতে পারবি না। আর তুই জানিস মেশিনটা 10 বছরই সার্ভিস দেবে, তার বেশি সার্ভিস দেবে না। তো 10 বছর পর তো তোকে আবার মেশিন কিনতে হবে 20 লাখ টাকা দিয়ে। তখন তুই 20 লাখ টাকা পাবি কোথা থেকে? কারণ স্যার ব্যবসায় তো প্রচুর টাকা যায়, 20 লাখ টাকা বের করে নাও। তো ব্যবসা চলবে না। ব্যবসা থেকে যখন তুই 20 লাখ টাকা বের করে নিবি, ব্যবসা চলবে কি করে? তুই বল। তুই বল, কেউ কখনো যারা বিজনেস করে, বড়, বড় বিজনেস, যারা বিজনেসটা ভালো করে বোঝে, তারা কখনো ব্যবসা থেকে টাকা বের করে? ক্যাপিটালের টাকা কখনো বের করে? কোনদিন বের করবে না। ব্যবসা শুরু করার সময় যে টাকাটা নিয়ে এসে সে টাকা কখনো বের করে না। বুঝতে পারছিস তো? এটা কখনো ভালো প্রসেস নয়। কখনো যদি বলিস যে স্যার আমি ধরুন না, লোন নিয়েছেন 10 লাখ টাকা 5 বছর পর দিতে হবে ব্যবসা থেকেই, ব্যবসার ক্যাশ বাক্সে 10 লাখ টাকা বের করে নেব। আরে ভাই, ব্যবসার ক্যাশ বাক্সে যদি 10 লাখ টাকা বের করে নিই, বিজনেস চালাবি কি করে? বিজনেস চলবে না। বিজনেস চলবে না। তাহলে ভালো, এর তো কিছু প্রসেস আছে। দেখ ব্যাপারটা কি হয় আমি তোকে বলছি। আমি ধর আজকে ধর ব্যবসা, আজকে এটা তার আজকে টুডে। আর তুই লোনটা শোধ করবি কি আফটার? লোনটা শোধ করবি কবে? আজ থেকে 5 বছর পর লোনটা শোধ করবি। ঠিক আছে? আজকে তুই ব্যাংকের থেকে, মানে আজকে তুই যার থেকে অ টাকা নিয়েছিস 10 লাখ টাকা, 10 লাখ টাকা নিয়েছিস। আজকে যখন তুই 10 লাখ টাকা নিলি, আজকে যখন তুই 10 লাখ টাকা নিলি, দেখ ভালো করে দেখ। দেখ, এটা ব্যালেন্স শিট। এটা দেখ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট তো। এটা লায়াবিলিটি সাইড, এটা অ্যাসেট সাইড। যদি কারোর থেকে যদি তুই আজকে 10 লাখ টাকা লোন নিস, তাহলে তোর কাছে কি আসবে?
টাকা আসবে, টাকা আসবে, টাকা আসবে। টাকা যদি আসে তাহলে কি হবে? টাকা মানে কি? ব্যাংক। তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাহলে ব্যাংক কোথায় থাকে? ব্যালেন্স শিট অ্যাসেটে থাকে। ওই ব্যাংকে লিখলাম ১০,০০,০০০ টাকা। ঠিক? টাকাটা তো আমি দেখ কোথা থেকে এসছে টাকাটা? মার্কেট থেকে লোন নিয়েছি বলে। আর লোন নিয়েছি মানে কি? আমার একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়ে গেল। তো লায়াবিলিটি থেকে কি লিখব? লোন। লোন হয়ে গেল ১০,০০,০০০ টাকা। হ্যাঁ কি না? এইবার আমার ব্যাংকে ১০,০০,০০০ টাকা আছে। ১০,০০,০০০ টাকা দিয়ে কি করব? ব্যবসা করতে গেলে কাজে লাগবে তো। ব্যবসায় ইনভেস্ট করব টাকাটা। মানে আমি কোন রকমে কোন অ্যাসেট কিনতে ইনভেস্ট করব। হয় ল্যান্ড কিনবো, নয় বিল্ডিং কিনবো, নয় প্ল্যান্ট কিনবো, নয় ফার্নিচার কিনবো। ধর অ্যাসেট কিনতে ইনভেস্ট করলাম। মনে করেন আমি এই ১০,০০,০০০ টাকা দিয়ে অ্যাসেট কিনে নিলাম। ১০,০০,০০০ টাকা দিয়ে অ্যাসেট কিনে নিলাম। ঠিক আছে? ব্যাংকে তো আর টাকা নেই। পুরো ১০,০০,০০০ টাকা কোথায় হয়ে যায়? সব অ্যাসেটে টাকা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে? ৫ বছর পর যখন আমার কাছে সময় আসবে যে পাওনাদাররা এসে বলবে, "দাও আমার ১০,০০,০০০ টাকা দাও।" তখন কি করতে হবে? "স্যার এই তো অ্যাসেট আছে, টাকা তো আপনার কাছে নেই। সমস্ত টাকা তো বিজনেসের অ্যাসেটে লাগিয়ে দিয়েছেন। তাহলে কি করবি? তুই সব অ্যাসেট গুলো বেচে দিবি।" ভাব অ্যাসেট গুলো বেচে দিয়ে ১০,০০,০০০ টাকা শোধ করব। তুই অ্যাসেট বেচে ১০,০০,০০০ টাকা শোধ করবি? তুই অ্যাসেট বেচে ১০,০০,০০০ টাকা শোধ করলে প্রোডাকশন করবি কি করে? তুই প্রোডাকশন যখন করবি কি করে? তাহলে এটা তো ঠিক প্রসেস নয়। অ্যাসেট তো তুই কখনো বেচতে পারিস না। নাম্বার 1 নাম্বার 2 স্যার তাহলে কাজ করুন। পাওনাদার যখন এসছে ও তো ১০,০০,০০০ টাকা চায়। তাহলে কাজ করুন মার্কেট থেকে আবার লোন করুন। মানে তুই কারোর থেকে লোন নিয়েছিলি ব্যবসা করার জন্য, তার লোনটা শোধ করার জন্য আবার লোন নিবি। এটাও কি খুব ভালো জিনিস? এটাও ভালো। এই দুটোর কোনটাই ভালো জিনিস না। তাহলে স্যার ভালো জিনিসটা কি? কি হওয়া উচিত? কি হওয়া উচিত? ধর আমি ৫ বছর বললাম তো, ধর ১ম বছর ব্যবসা করলাম, ২য় বছর ব্যবসা করলাম, ৩য় বছর ব্যবসা করলাম, ৪র্থ বছর ব্যবসা করলাম, ৫ম বছর। ব্যবসা আরো কন্টিনিউ করছি ৫ বছর। আমি তো লোনটা নিয়েই 5 বছরের জন্য। তো ১ম বছর ব্যবসা করে ধর ১০,০০,০০০ টাকা কত করলাম? প্রফিট করলাম। কামিয়ে নিলাম। ভালো করে বোঝ। ১ম বছর ১০,০০,০০০ টাকা প্রফিট কামিয়ে নিলাম। ১ম বছর যত টাকা প্রফিট কামালাম, আমরা জানি যত টাকা প্রফিট হয়, তাহলে কোম্পানির কথা বলছি। কোম্পানি যত টাকা প্রফিট আর্ন করে, পুরো টাকা কি করে কোম্পানি? শেয়ার হোল্ডার এর মধ্যে ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে দেয় না। যে কিছুটা ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে, আর কিছুটা রিজার্ভ এ টাকা পাঠিয়ে দেয়। আমি জানি ১ম বছর ১০,০০,০০০ টাকা প্রফিট হয়ে যায়। কাজ করো না। ১০,০০,০০০ টাকার মধ্যে কারণ আমার ৫ বছর পর কত টাকা লাগবে বল? ৫ বছর পর ১০,০০,০০০ টাকা লাগবে। তাহলে এরকম করলে ভালো হয় না? প্রতি বছর আস্তে, সব পরে বলব। ওইগুলো সব পরের ব্যাপার। আগে বেসিকটা বোঝ। তাহলে প্রতি বছর তো মানে দেখ ভালো করে শোন। আমার তো মানব জন্য ৳১০,০০,০০০ জোগাড় করতে হবে। প্রতি বছর যদি ৳২,০০,০০০ করে সরাই, আমি ৳১০,০০,০০০ বছর প্রফিট করি, ৳২,০০,০০০ সরাই খুব খারাপ হবে? ৳২,০০,০০০ সরাই। একবারে ৳১০,০০,০০০ সরানোর চেয়ে প্রতি বছর ৳২,০০,০০০ করে সরানো অনেক ভালো জিনিস। ঠিক আছে? ৳২,০০,০০০ প্রথম বছর সরালি। পরের বছর ধর আমার ৳১৫,০০,০০০ লাভ হয়েছে। পরের বছর ৳২,০০,০০০ সরালি। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা? প্রতি বছর তুই ৳১,০০,০০০ করে সরালেই ৫ বছর আপনি ৳১০,০০,০০০ বেরিয়ে যাবে। এইটা হচ্ছে ভালো প্রসেস। এটা হচ্ছে হলো প্রসেস। বুঝলেন? প্রতি বছর কিছু করে টাকা সরিয়ে রাখতে হবে। ঠিক আছে? টাকা সরিয়ে একটা ফান্ডে রাখ। যেই জায়গায় টাকাটা রাখি তাকে বলা হয় সিঙ্কিং ফান্ড। বুঝতে পারলি কি বললাম? প্রতি বছর প্রফিট থেকে কিছু করে টাকা সরিয়ে রাখা হয়। প্রতি বছর প্রফিট থেকে টাকা সরিয়ে ধর ১ম বছর প্রফিট থেকে ৳২,০০,০০০ সরালাম। ৳২,০০,০০০ সরিয়ে নরমাল একদম সিম্পল ভাবনা যে নরমাল বুঝিস তো এগুলো বাড়িতেও দেখবি অনেকে টাকা সরিয়ে রাখে। টাকা সরিয়ে রাখে না যে না আমার মেয়ের বিয়ে দেবো চলো ও বা কোনো একটা ছেলেকে একটা ভালো প্রফেশনাল কোর্স করাবো, তার জন্য টাকা লাগবে। আলাদা করে টাকা সরিয়ে রাখে। টাকা সরিয়ে তো একটা জায়গায় রাখলো। বুঝলেন? টাকাটা সরিয়ে একটা জায়গায় রাখলো। ঠিক আছে? এই যেই জায়গাটায় টাকাটা সরিয়ে রাখলো, ঠিক আছে? সাপোজ ধর এটা একটা আমি মনে করছি আমি বোঝানোর জন্য এটা একটা ঘর, ভান্ডার। এই ভান্ডারের মধ্যে ৳২,০০,০০০ রেখে দিল। এটা অন্য কিছু ইউজ করবে না। এইটা কি করবে? এই টাকাটা দিয়ে যারা টাকা পায় তাদের টাকাটা শোধ করবে। ৫ বছর পর এই ভান্ডারটা ভাঙবে, ভেঙে ওদের টাকা শোধ করবে। ঠিক আছে তো? তাহলে এই যে ভান্ডারটার নাম কি দিয়ে জানিস? এই ভান্ডারটার নাম হচ্ছে সিঙ্কিং ফান্ড। এই ঘরটার নাম দিয়ে সিঙ্কিং ফান্ড। বুঝতে পারলি তো? তাহলে প্রতি বছর প্রফিট থেকে কিছু করে টাকা সরাবে। টাকা সরিয়ে একটা ঘটের মধ্যে রাখবে। সেই ঘরটাকে কি বলা হয়? সিঙ্কিং ফান্ড। বোঝা গেল? কি বললাম? কি বললাম বোঝা গেল তো? এখন তোর মনে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা বাঁচতে পারবে। স্যার আপনি ঘটে রাখবেন না। সত্যিই তো। ঘটে রাখলে তো ঘটের ভ্যালুটা বেড়ে উঠবে না। তা এই ৳২,০০,০০০ অবশ্যই আমি টাকা যে সরিয়ে রাখছি না, এই টাকাটা আমি যদি কোনো এমন এক জায়গায় ইনভেস্ট করলাম যে আমাকে কিছু এক্সট্রা সুদ দেবে, সেটাও করতে হবে। এটাও আসবে। এই কনসেপ্টটা আসবে। ঠিক আছে তো? তা আমি টাকাটা ইনভেস্ট করলাম। ৫ বছর পর ওই ইনভেস্টমেন্টটা বেচে দিলাম। বেচে দিয়ে যে টাকাটা পেলাম, টাকাটা দিয়ে দিলাম।
তো যাই হোক এবার অঙ্ক করতে বুঝে মানে একটু জাস্ট বেসিক জিনিস একটু বুঝতে পারলে কি তুই ব্যবসা শুরু করার সময় লোন নিবি এবং তোকে বলে দেবে লোনটা শোধ করতে ধরো তোমার ৫ বছর, ১০ বছর, ৩ বছর বলে দেবে যে এর তো কত বছরের মধ্যে তোমাকে লোনটা শোধ করতে হবে। তাহলে কি করবি? লোনটা শোধ করার জন্য তোকে তো টাকা সরিয়ে রাখতে হবে। প্রতি বছর প্রফিট থেকে কত টাকা সরাবি? তারপরে যত টাকা ঠিক আছে? প্রতি বছর প্রফিট থেকে কিছু সরাবি। টাকা সরিয়ে যে ফান্ডে রাখবি তাকে বলা হয় সিঙ্কিং ফান্ড। এই কিছুটা একটা কনসেপ্ট বুঝতে পারলি। এবার দেখ একটা অঙ্ক করলে আমরা ব্যাপারটা ক্লিয়ারিটি আসবে। এই যে ২০০১ সালের অঙ্ক ৬ নম্বর অঙ্ক আমাদের বই ৬ নম্বর অঙ্ক। লিমিটেড। কি বলেছে দেখি একটু কোশ্চেনটা পড়ি, হ্যাঁ? বলছি রেনবো লিমিটেড ইস্যু 10% ডিবেঞ্চার অফ রুপিস 9 লাখ। ঠিক আছে তো? ডিবেঞ্চার মানে লোন। মনে রাখবি ডিবেঞ্চার মানে কি বললাম? লোন। ডিবেঞ্চার মানে লোন। ঠিক আছে? ডিবেঞ্চার মানে কি বললাম? লোন। ঠিক আছে? রেনবো লিমিটেড কোম্পানির নাম কি? রেনবো একটা কোম্পানি। ঠিক আছে? ওর ব্যবসা করতে গেলে টাকা লাগবে। টাকা লাগবে, বুঝিস তো? তাই ও মার্কেট থেকে লোন নিয়েছে। কত টাকা লোন নিয়েছে দেখ? ৯,০০,০০০ টাকা লোন নিয়েছে। ঠিক আছে? ৯,০০,০০০ টাকা। কত টাকা লোন নিয়ে? ৯,০০,০০০ টাকা। এবং 10% রেট অফ ইন্টারেস্ট মানে লোনের উপর কত বছর পর সুদ দেবে? 10% করে সুদ দেবে। With the condition that they should be redeemed by setting aside at the end of every year 75,000 out of profit, investing the amount in the 7% tax-free government security। সুন্দর কথা বলে, কোনো চিন্তা নেই। আমি বলেছি লাইনটা ঠিক বলেছি। লোন নিয়েছিস তুই কত টাকা পাবা? এখন তুই বলতে চাইছিস স্যার লোনটা কবে শোধ করবেন? এখানে আমি না চোখে পড়ছে না মানে সেইভাবে না লিখে দেয়নি কবে শোধ করব। লিখে না সেটা লিখে দেওয়া তো বলবে না লোনটা আমি ৫ বছর পর ৫ বছরের মধ্যে লোনটা শোধ করে দেবো, ১০ বছর এরকম বলে না। অবশ্যই বলে দেবে। কেন জানিস তো বলেনি? বলি এটা পুরো দেয়। আজকে লোন নিয়েছিস ধর, আজকে লোন নিয়েছিস তুই কত টাকা? ৯,০০,০০০ টাকা লোন নিয়েছিস। ঠিক আছে? সাপোজ ধর আ লোনটা তুই ৫ বছর পর লোনটা শোধ করতে হবে। ঠিক আছে? ও বলেনি কি তুমি ১ম ৩ বছরে অ্যাকাউন্টস এই জন্যই বলেনি। কথাটা বুঝতে পারলি কি বললাম? হয়তো মানে এটাকে ফুল ফেস অঙ্ক বলে না। ফুল ফেস যখন অঙ্ক হবে না, তখন তোকে ডিটেইলস এ বলে দেবে যে লোনটা কত বছর শোধ করতে হবে। এটা বলেনি। চিন্তা নেই। দরকারও নেই লোন ও বলেনি। কিন্তু ও অন্য একটা ঘুরিয়ে কথা বলেছে। আজকে যদি কারো থেকে লোন নিই, তাকে যদি লোনটা একটা টাইমের পর শোধ করতে হয়, তাহলে প্রতি বছর তো টাকাটা কিছু করে সরাতে হবে। টাকাটা কোথা থেকে সরাবো? কোম্পানি? কোথা থেকে সরাবে? প্রফিট থেকে সরাবে। প্রফিট থেকে সরাবে কত টাকা? ৳৭৫,০০০ করে সরাবে ওটা বলে দিয়েছে। দেখ প্রফিট থেকে ৳৭৫,০০০ করে সরাবে বলে দিয়েছে। দেখ কি লিখেছে দেখ ভালো করে শোন। বলছে এই সেটিং অ্যাসাইড এ বলেছে না? এট দ্য এন্ড অফ এভরি ইয়ার ৭৫,০০০ আউট অফ প্রফিট। কোম্পানি প্রতি বছর প্রফিট থেকে কত করে সরাচ্ছে? ৳৭৫,০০০ এটা বলে দিয়েছে। এটা ৳২,০০,০০০ ছিল, এটা ৳৭৫,০০০ বলে দিয়েছে। বলেই দিয়ে ৳৭৫,০০০ প্রতি বছর প্রফিট থেকে সরানো। আচ্ছা, টাকা সরিয়ে কি করব? আরে প্রফিট থেকে টাকা সরিয়ে যেখানে রাখা হয় তাকে কি বলে বলেছিলাম? সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ড। ঠিক আছে? প্রফিট থেকে টাকা সরিয়ে একটা ফান্ডে রাখতে হয়, সেই ফান্ডটাকে বলে সিঙ্কিং ফান্ড। এবার ধরুন স্যার টাকাটা সরালেন তো টাকাটা এমন একটা জায়গায় টাকাটা সরিয়ে এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করুন যাতে আপনার টাকাটা বাড়তে পারে। তা আমি একটা জায়গায় ইনভেস্ট করেছি ওই ৳৭৫,০০০ টাকাটা যেখানে ইনভেস্ট করি সেখান থেকে আমাকে বছরে ৭% করে সুদ দেয়। দেখেছিস? বছরে আমাকে কত সুদ দেয়? ৭% করে সুদ দেয়। বোঝ ব্যাপারটা বোঝ। Interest accrued at the end of every year should also be invested at the same securities। ঠিক আছে তো? আর ইন্টারেস্টে যে পাচ্ছিস বছরের শেষ দিন পাচ্ছিস। এটাও বলে দিয়েছে। সো ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ড স্যার ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ড মানে সিঙ্কিং ফান্ড। পাতি কথা। ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ডের আরেকটা নাম হচ্ছে সিঙ্কিং ফান্ড। তারপরে ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ড ইনভেস্টমেন্ট মানে সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? আচ্ছা। তোকে এই দুটো লেজার খুলতে বলেছে। এই দুটো লেজার খুলতে বলেছে ফর 4 ইয়ার্স আফটার দ্য ইস্যু অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চার ইস্যু করার ৪ বছর। ৪ বছরের অ্যাকাউন্টস করতে বলছে। ক বছর অ্যাকাউন্ট করতে বলছে? ৪ বছর। সবাই খাতা বের কর। প্রপার লেজার খোল। হাফ পাতা হাফ। আচ্ছা। ঠিক আছে? একটা পাতায় হাফ পেজ। হাফ পেজ করে লাগবে। ঠিক আছে? এটা দাম বলে দিন। হ্যাঁ? স্কেলে? আস্তে। এটা দাম বলে দিন।
বলছিস দাম কত নিচে 80 ডেবিট ক্রেডিট তাতে কটা বুঝতে হবে না বুঝতেছি বিষয় হবে দেখা 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 ডাক্তার কেন হলো? ঠান্ডা লেগে বলছি না কি ছিল দুটো ডাক্তার তো বললেন না একটা গান বলছিল ওই তোর মধ্যে এক পাতা কাটলি তো হ্যাঁ চারটে গান পাবে না দুটো দুটো আচ্ছা দেখ শোন অনেকক্ষণ টাইম নিয়েছিস দাগ কাটার জন্য টাইম নেওয়া যাবে না তো প্রথম অ্যাকাউন্টের নাম কি লিখবো দেখ লিখছি ডিবেঞ্চার ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট প্রথম অ্যাকাউন্টের নাম কি লিখলাম বল ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট কি লিখলাম বল ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট প্রথম অ্যাকাউন্ট নাম কি লিখলাম বল ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাকাউন্টের নাম লিখবো কি বল সেকেন্ড অ্যাকাউন্টের নাম লিখবো ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট লিখ ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট দেখ ডিবেঞ্চার রিডেমশন ফান্ড হচ্ছে এক ধরনের লাইবিলিটি কি বললাম কে লাইবিলিটি ডিবেঞ্চার রিডেমশন ফান্ড হচ্ছে এক ধরনের লাইবিলিটি আর লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে কমবে ডেবিট দিকে হয়ে গেল আর ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যাসেট বাড়বে ডেবিট দিকে কমবে ক্রেডিট দিকে এই হচ্ছে সবার প্রথমে এটা কাজটা কাজে দিতে হবে ঠিক আছে বোঝা গেল আমাকে বল জাস্ট একটু ছোট ছোট করে মনে কর অঙ্ক করছি তো মনে কর তাহলে কোম্পানি ব্যবসাটাকে ভালো করে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রেনবো কোম্পানি কত টাকা মার্কেট থেকে লোন করেছে 9 লাখ টাকা 9 লাখ টাকা লোন করেছে কত টাকা লোন করেছে 9 লাখ টাকা লোন করেছে লোনের টাকা শোধ করতে হবে একটা সময় পর লোন টাকা শোধ করার জন্য প্রতি বছর প্রফিট থেকে কি করতে হবে টাকা সরাতে হবে প্রতি বছর যে টাকাটা সরাবে কত টাকা করে সরাবে বলেছে 75,000 টাকা প্রফিট থেকে সরাবে তো প্রফিট থেকে টাকা সরিয়ে কোম্পানি রাখবে কোথায় এই তো ক্রেডিট ফান্ডে রাখবে কোম্পানি প্রফিট থেকে টাকা সরিয়ে একটা জায়গায় রাখবে যেখানে টাকাটা রাখবে তাকে বলা হয় সিঙ্কিং ফান্ড বা ডিবেঞ্চার রিডেমশন ফান্ড তাই তো সিম্পল জিনিস একদম তোকে
তুই মনে কর না জার্নাল লেজা জানিস না বা জার্নাল জানিস না, আমি তো পুরো এরকম ভাবে শেখাচ্ছি। ঠিক আছে তো? এটা হচ্ছে ফান্ড। ফান্ড মানে একটা এই দেখ ফান্ড কি দেখতে পাচ্ছিস তো? ফান্ড মানে একটা ঘর টাইপের। এই যে এটা হচ্ছে একটা ঘর। এখানে টাকাটা রাখবে, তাই তো? এর মধ্যে টাকাটা রাখবে। কত টাকা সরিয়ে রাখবে? ৭৫,০০০ টাকা। তো এই দেখ ফান্ডে কিচ্ছু নেই, নীল, ব্ল্যাঙ্ক কিচ্ছু নেই। তো এই ফান্ডেই টাকা রাখে, তাহলে ফান্ডের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়লে কোন দিক লিখবো? ক্রেডিট দিকে ৭৫,০০০ টাকা লিখবো। বুঝে, বুঝে একদম বুঝে, বুঝে। ক্রেডিট দিকে ৭৫,০০০ টাকা লিখবো। দেখ ক্রেডিট দিকে ৭৫,০০০ টাকা লিখবো। শুনছিস তো? ক্রেডিট দিকে ৭৫,০০০ টাকা লিখে দিলাম। বুঝতে পারলি ব্যাপারটা? ক্রেডিট দিকে ৭৫,০০০ টাকা লিখবো। ঠিক আছে তো? ডেটটা কি? টাকাটা কবে সরায় জানিস তো? আচ্ছা প্রফিট কবে হয় কোম্পানির? প্রফিট বছরের শেষ দিন। তাহলে টাকাটা প্রফিট। টাকাটা বছরের শেষ দিনই সরাবে। তাহলে বছরের শেষ দিন মানে ডেটটা দেখে নে কত আছে? এখানে ডেট বলেনি, তাই না? এখানে ডেট বলেনি, তাহলে সমস্যা নেই। ডেট বলেনি। বছরের শেষ দিন সরাবে। ঠিক আছে? বছরের শেষ দিন মানে এখানে কিছুই বলেনি রে, বছর কিছুই বলেনি। তা আমার কোনো সমস্যা নেই। পরে যখন ডেট বলবে তখন ডেট নিয়ে আলোচনা করব। তবে মাথায় রাখবি টাকাটা সরায় বছরের শেষ দিন। তাহলে এখানে বাই কি লিখবো জানিস তো? আমি লিখছি দেখবি। বুঝতে অসুবিধা হলে বলবি। বাই এসপিএল লিখলাম, এসপিএল। কোম্পানি ৭৫,০০০ টাকা সরাবে কোথা থেকে? প্রফিট থেকে সরাবে। তাই প্রফিটটা লিখলাম বাই এসপিএল। কি লিখলাম? বাই এসপিএল, নট অ্যাকাউন্ট, বাই এসপিএল, শুধু এসপিএল। ব্র্যাকেটে লিখবি কি? কন্ট্রিবিউশন। কত টাকা কন্ট্রিবিউট করেছিস? হলো তো? বোঝা গেল কি বললাম? প্রফিট থেকে কত টাকা সরালাম বল? প্রথম বছর প্রফিট থেকে কত টাকা সরালাম? ৭৫,০০০ টাকা। তাহলে এটাই তো ফান্ডে ব্যালেন্স পড়ে আছে। প্রথম বছরে কত ব্যালেন্স পড়ে? তুই প্রথম বছর প্রফিট থেকে কত সরিয়েছিস? তা প্রথম বছরের শেষে ব্যালেন্স কত পড়েছে? কোনো ডাউট আছে এখানে? তাহলে ব্যালেন্স করলে কি হবে? এদিকে লিখবো টু ব্যালেন্স সিডি। প্রথম বছরটা মিলিয়ে দিলাম। প্রথম বছর কমপ্লিট। ৪ বছর করবে ভাই, ৪ বছর করবে। তাই তো? ৪ বছরই তো বলেছে নাকি ৩ বছর? প্রতিটা বছর কিন্তু ভালো করে ধরে, ধরে বুঝতে হবে। প্রথম বছরটা বুঝতে পারলি তো? এবার দেখ নিচেরটা বলবো। তাহলে তুই প্রথম বছর প্রফিট থেকে টাকা সরিয়ে কোথায় রাখলি? ফান্ড মানে তুই একটা ঘরে বা কোম্পানির মধ্যে একটা ঘটে রাখলি। ঠিক? তুই ভাবলি ঘটে রেখে কি হবে টাকাটা? আমি মার্কেটে ইনভেস্ট করি। মার্কেটে ইনভেস্ট করলে কি হবে? সুদ পাবো। তাই ঘরে রেখে কি করব? টাকাটা মার্কেটে ইনভেস্ট করে দিই। তা মার্কেটে যদি তুই টাকাটা ইনভেস্ট করিস, তা মার্কেটে যদি টাকাটা ইনভেস্ট করিস তাহলে কি হবে তোর? ইনভেস্টমেন্ট বাড়বে না কমবে? বাড়বে। ইনভেস্টমেন্ট বাড়লে কি হবে? ডেবিট হয়ে যাবে। ইনভেস্টমেন্ট বাড়লে ডেবিট হয়ে যাবে। ইনভেস্টমেন্ট কি হয়? ডেবিট দিকে হবে। ডেবিট দিকে লিখবি। কি লিখবি? ইনভেস্ট করলে টাকা আসে না যায়? টু ব্যাক, টু ব্যাক। ঠিক আছে? ব্যাক বার করতে। বোঝা গেল কি বললাম? তাহলে ব্যালেন্স করে দে প্রথম বছরে। প্রথম বছরে তুই ইনভেস্টমেন্ট কত করলি? ৭৫,০০০ টাকা। মানে ইনভেস্টমেন্ট কবে করা হয়? বুঝতে পারছিস ইনভেস্টমেন্ট কবে করলাম? ঠিক আছে? ইনভেস্টমেন্ট কবে করব? ইনভেস্টমেন্টও কিন্তু তোর বছরের শেষ দিন করতে হয়। ঠিক আছে? বোঝা গেল তো? ৭৫,০০০। তাহলে প্রথম বছরে ইনভেস্টমেন্ট কত? ৭৫,০০০। ঠিক আছে? এটাই তো তোর ব্যালেন্স। বুঝি ব্যালেন্স হবে? আচ্ছা প্রথম বছর সুদ পাবি? তুই প্রথম বছর ইনভেস্টমেন্ট বছরের শেষ দিন সুদ নেবে? পরের বছর দিয়ে সুদ দেবে। তাহলে এখানে লিখ ব্যালেন্স লিখ। কি লিখবো? বাই ব্যালেন্স সিডি। শেষ হয়ে গেল প্রথম বছর কমপ্লিট। একটা জিনিস তোরা বারবার নোটিস করবি কিন্তু যেটা বলছি। কি জানিস তো? দেখ দুটো ফান্ডেরই ব্যালেন্স সবসময় সমান হয়। ওখানেও প্রথম বছর যা ব্যালেন্স হবে এখানেও প্রথম বছর তাই ব্যালেন্স হবে। বুঝা গেল? ব্যালেন্স তাই হবে। আচ্ছা তারপর সেকেন্ড ইয়ার করব। তাহলে কি করে করব দেখ, এখানে কি ছিল? নরমালি বলতে পারবি তো, না বলার কিছু নেই। এখানে সিডি ছিল না? ট্রু ব্যালেন্স সিডি। তাহলে পরের বছর শুরু করব কি দিয়ে? বিডি দিয়ে। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। ঠিক আছে? হয়ে গেল। ৭৫,০০০ টাকা। শুনছিস তো? প্রতি বছর কোম্পানি প্রফিট থেকে কত সরাবে? পরের বছর কত সরাবে? সরাবে। তাহলে করে লিখ, পরের বছর লিখ। পরের বছর লিখ। কি লিখবে? বাই এসপিএল। ৭৫,০০০ টাকা।
কি বুঝতে পারলি এটা? সিম্পল ব্যাপার তো, একদম সিম্পল জিনিস, সিম্পল ভাবে ভাববি। তোর ঘটে ৭৫,০০০ টাকা ছিল, তুই আবার এই বছর ৭৫,০০০ টাকা সরালি। তাহলে বুঝতে পারছিস তো? তাহলে ঘটের ব্যালেন্স বাড়বে না কমবে? এই তোকে এই দিকে লিখলাম। আচ্ছা, এবার বল, তুই ইনভেস্ট করেছিলি প্রথম বছরের শেষে গিয়ে, ইনভেস্ট করলে কি পাবি তুই? সুদ পাবি। তুই কোথাও যদি টাকা ইনভেস্ট করিস কি পাবি? সুদ পাবি। তুই প্রথম বছরেই সুদ কেন পাসনি? প্রথম বছর শেষ দিন ইনভেস্ট করেছিলি, পরের বছর সুদ পাবি, পরের বছর তো সুদ পাবি নেক্সট ইয়ারে। কত টাকার উপর সুদ দেবে তোকে? ৭,০০০ সাড়ে ইনভেস্ট করেছিলি ৭৫,০০০ টাকা, তো ৭৫,০০০ টাকার উপর সুদ দেবে। তাহলে কর ৭৫,০০০ টাকার উপর কত বছর সুদ দেবে? সাত, কত হচ্ছে? ৫,২৫০। এবার বল, এবার তোকে বুঝি সুদ পেলে জার্নাল, সুদ পেলে কি হচ্ছে? টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? কত? ৫,২৫০। ট্রু ইন্টারেস্ট রিসিপ্ট। কোনো ডাউট আছে? নরমাল, বুঝেছিস তো? কোনো ডাউট নেই, নরমাল জিনিস। এইবার ইন্টারেস্ট পেলে ইন্টারেস্টটা কোথায় পাঠাতে হয়? পিএল এ পাঠাতে হয়, পিএল এ। ইন্টারেস্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু পিএল মানে এসপিএল। ৫,২৫০, কোনো ডাউট নেই তো এখানে? এখানে পিএলটা চেঞ্জ করে হয়ে যাবে কি বলতো? সিঙ্কিং ফান্ড। জার্নালটা কি হলো বল? আমি কেটে কেটে দেখিয়েছি। টু ইন্টারেস্ট, ইন্টারেস্টকে ডেবিট কেটে গেল, রইল কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্ট। বোঝা গেল কি বোঝা গেল? তাহলে তুই কি বুঝতে পারলি? তুই সিঙ্কিং ফান্ডের টাকাটা মন দিয়ে শোন। তুই সিঙ্কিং ফান্ডের ৭৫,০০০ টাকা মার্কেটে ইনভেস্ট করলি। তাহলে সিঙ্কিং ফান্ডের টাকাটা যখন তুই ইনভেস্ট করবি, তাহলে সুদ পাবি তো। কার টাকা? কার ইন্টারেস্ট? এটা কি বিজনেসের ইন্টারেস্ট? সিঙ্কিং ফান্ডের টাকা তুই ইনভেস্ট করেছিস। বুঝিস কিন্তু ব্যাপারগুলো বুঝিস। এগুলো কনসেপ্ট। তুই সিঙ্কিং ফান্ডের টাকাটা ইনভেস্ট করেছিস। তো ইন্টারেস্টটা কার সঙ্গে হওয়া উচিত? যদি যদি ব্যবসার টাকা ইনভেস্ট করতি, তাহলে লিখতি পিএল এর কেটে লিখতি বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ব্যবসার টাকা ইনভেস্টমেন্ট, সিঙ্কিং ফান্ডের টাকা ইনভেস্ট করছিস, তাই এই ইন্টারেস্টটা সিঙ্কিং ফান্ডের সঙ্গে রিলেটেড। তাই এখানে লিখবো কি? জার্নালটা লিখবো সিঙ্কিং ফান্ডের ব্যালেন্স বাড়বে। বোঝা গেল কি? বুঝলো? এত নর্মালি ভাব, নর্মালি ভাব। জার্নাল কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিঙ্কিং ফান্ড। তাহলে সিঙ্কিং ফান্ডের এইটাই তো বসছে বাই ব্যাক। কত লিখবো? ৫,২৫০। স্যার আর কি কন্ট্রিবিউশন লিখতে হবে ব্যবহার করে? আচ্ছা। কি লিখবে এখানে? লিখবি, তুই লিখতে পারিস, লিখ বাই ব্যাক, লিখ বাই ব্যাক, ব্যাকে লিখবি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। আমাকে অনেকে কোশ্চেন করতে পারে, স্যার আমি ইনভেস্ট করেছি, ওখান থেকে তো ইন্টারেস্ট পেলাম, এটা তো আমার ইনকাম। আমি যদি এটা লিখি, এটা কি ভুল? যে এই যেটা বললাম, স্যার আমাকে অনেকে বলতেই পারে যে স্যার এখানে এসপিএল তো ঠিক ছিল, এটাই তো ঠিক, এটা কেন লিখতে পারি না? কেন লিখতে পারি না? একটাই কারণ, কারণ এটা কিন্তু আমার বিজনেসের ইনকাম হচ্ছে না। এটা সিঙ্কিং ফান্ডের টাকা ইনভেস্ট করেছি, তাই এসপিএল লেখার বদলে সিঙ্কিং ফান্ড লেখা বেশি হবে। ঠিক আছে? এই কারণে এটা লিখলাম, কারণটা বুঝতে হবে তোকে। হয়ে গেল? এবার ব্যালেন্স কর, সেকেন্ড ইয়ার শেষ। কি লিখলাম? ১,৫৫,২৫০। এটা ব্যালেন্স শিটই হয়ে গেল। তার মানে সেকেন্ড ইয়ারের শেষে তোর অ্যাকাউন্টে কত জমলো? ১,৫৫,২৫০। লেখ টু ব্যালেন্স শিট। হলো? এবার দেখ, এবার এই অ্যাকাউন্টে চলে আয়, এই অ্যাকাউন্টে চলে আয়। ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। এবার দেখ, নরমালি তো সিডি-বিডি গুলো তো বোঝাতে হয় না। সিডি যেদিক হয় বিডি তার অপোজিট হয়। দেখ না সিডি কোন দিক ছিল এখানে? তাহলে বিডিটা করে ফেল। লেখ টু ব্যালেন্স বিডি। কত টাকা? আচ্ছা, আবার তুই ইনভেস্ট করবি। ইনভেস্ট কিন্তু প্রতি বছর করতে হবে। তুই কত ইনভেস্ট করবো? আচ্ছা, ইনভেস্টমেন্ট করার রুলটা কি জানিস? তুমি প্রফিট থেকে যত টাকা সরাবে সেই টাকাই ইনভেস্ট করবে। সেকেন্ড ইয়ারে তুই প্রফিট থেকে কত সরিয়েছিস? ৭৫,০০০ টাকা। কিন্তু সেকেন্ড ইয়ারে ইনভেস্টমেন্ট কত টাকা করবি জানিস তো?
75,000 টাকা করবো না। দেখ তুই একটু বুঝতে হবে, তুই প্রফিট থেকে সেকেন্ড ইয়ারে সরালি 75,000 টাকা প্লাস তুই যে আগে যে ইনভেস্টমেন্ট ছিল না তার উপর কত টাকা ইন্টারেস্ট পেয়েছিলি 5,250। নিয়ম হচ্ছে সেকেন্ড ইয়ারে তুমি যখন ইনভেস্টমেন্ট করবে দুটো মিলিয়ে করতে হবে invest। বুঝতে পারলি তো? এটা তোকে মাথায় রাখতে হবে, এটা তোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা বলার দরকার ছিল। লেখ টু ব্যাংক, টাকা পয়সা আমাকে বলবি, আগে লিখবি না। কত টাকা ইনভেস্ট করবো? 75,000 টাকা তো করবোই করবো। আর কত ছিল ওটা? 5,250 5,250 ছিল, তাই তো? আমি ওটাকে যদি 5,250 জায়গায় যদি আমি 5,300 করে দিই, বলেছি কেন 5,300 হবে? কোশ্চেনের লাস্ট লাইনটা পড়, কেন 5,300 হবে? কোশ্চেনের লাস্ট লাইনটা পড়, একদম লাস্ট লাইনটা পড়। তুই 5,250 করলে অঙ্ক হবে, ভুল না কিন্তু। কিন্তু ওরা একটা কথা বলেছে, কি বলেছে দেখ এখানে, লাস্ট লাইন বলেছে, দ্য ইনভেস্টমেন্ট আর মেড ইন মাল্টিপল অফ রুপিস 100 অনলি। 100 দিয়ে যেন মাল্টিপল হয়, এটা তোকে মাথায় রাখতে হবে। বুঝতে পারলি? 100 দিয়ে যেন মাল্টিপল হয়। ওটা করার চেষ্টা কর, ইয়েতে যখন ট্যাক্স ক্লাসে ইন্টারেস্ট করাচ্ছিলাম, তাই না? এখানে 100 দিয়ে যেন মাল্টিপল হয় এটা বলেছে। তাই 5,250 এর জায়গায় কত লিখবো? হয় 5,200 লিখবে, নয় 5,300 লিখবে। তুই 300 করতে পারিস, 200 করতে পারিস। এটাই বলে যদি এই কথাটা না বলতো তাহলে তুই 5,250 ঠিক করছে। বুঝা গেল কি বললাম? কোনো সন্দেহ নেই। তোর মনে অনেক কোশ্চেন থাকবে, সব কোশ্চেন গুলো একটা করে দূর করতে হবে। 75,000 সঙ্গে 5,300 যোগ করলে কত হয়? 80,300। তোর ইনভেস্টমেন্ট কত হয়ে গেল বল? 80,300 টাকা। টোটাল কর। টোটাল অ্যাকাউন্টে কত টাকা ইনভেস্টমেন্ট করেছে দেখ। 75, 80 আর 300 করলে হয় 1,55,300। এটা ব্যালেন্স করে দেবো। কি রে? হ্যাঁ কি না? বুঝতে পারছিস তো? লাইক বাই ব্যালেন্স সিরিজ। লক্ষ্য করলি? তুই দেখ ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ডে 2 নম্বর বছরের শেষে ব্যালেন্স কত আছে দেখ। 1,55,250। 1,55,250। এখানে কত ব্যালেন্স আছে? 300। কি ব্যালেন্স? এখানে 50 টাকা কেন হেরফের হয়েছে? দুটোর ব্যালেন্স সমান হবে। এখানে কেন 50 টাকা চেঞ্জ হয়েছে আশা করি বুঝতে পেরেছিস। কারণ ওরা বলেছে 50 টাকা করতে। যদি না বলতো তাহলে এটাই হতো। সবসময় দুটো সেম হয়। 3 নম্বর বছরে চলে আয়। 3 নম্বর বছর নিশ্চয়ই বুঝতে পারছিস কি করতে হবে? হতে পারবি তো 3 নম্বর বছরটা? হ্যাঁ কি না বল? মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে তো? তাহলে সিডি টাইপের বিডি টান। কি লিখবি? বাই ব্যালেন্স বিডি। তোর পরীক্ষায় না 4 এই এতগুলো বছর দেয় না, পরীক্ষায় 1 বছর করতে দেয়, শুনলি তো? পরীক্ষার সবসময় লাস্ট বছর করতে দেয়। মানে তোর 90% অঙ্ক লাস্ট বছর করতে দেয়। আগের বছর যারা খুব মানে তারা স্টুডেন্টরা একটু অতটা লাকি ছিল না। আগের বছর না গোটা অঙ্ক করতে দিয়েছিল। মানে এই গোটা মানে এটাই না। মানে এরকম করতে দিয়েছে। বুঝিস কি বললাম? একদম পুরো পুরো প্রপার করতে বলে। প্রপার মানে বুঝতে পারছিস তো? পুরো যে তুমি ধরো তুমি লোন নিয়েছো, লোনটা বলে 5 বছর শোধ করবে। 5টা বছর করতে বলেছিল। ঠিক আছে? কঠিন না কিন্তু। এটার জন্য তোর কনসেপ্ট জানা দরকার। আর স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে? ওই লাস্ট দেখে ২-৩ বছর পরীক্ষায় কি এসছে চলো ওইগুলোই করে চলে যাই। ওর মধ্যেই পরীক্ষায় চলে আসবে। ব্যাস ফেঁসে গেছে ওরা। যারা লজিক্যালি করে গেছে তারা তো করে এসছে। বুঝতে পারলি তো ব্যাপারটা? তোকে বুঝতে হবে। তোকে বুঝতে হবে। যাই হোক যেটা বলছি বাই ব্যালেন্স বিডি লিখলাম। কত লিখবো এখানে? 1,55,250। বুঝতে পারলি? ৩ নম্বর বছরে। আচ্ছা ৩ নম্বর বছরে তুই প্রফিট থেকে টাকা সরাবি না? ২ বছর প্রফিট থেকে টাকা সরাবি। অ্যাকচুয়ালি তুই কত বছর প্রফিট থেকে টাকা সরাবি কিছু বলেনি। কিছু বলেনি। মানে আমি যে লোনটা নিয়ে লোনটা কত বছর শোধ করবো কিছু বলেছে? তাহলে ওরা তোকে যে বছর করতে বলছে সে বছরই তুই প্রফিট থেকে টাকা সরাবি। বোঝ ব্যাপারটা ভালো করে। লজিক্যালি বুঝবি ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা কত টাকা সরাবি বল প্রফিট থেকে? ৭৫,০০০ টাকা। প্রফিট থেকে টাকা সরালে ব্যালেন্স বাড়বে। ফান্ডের ব্যালেন্স বাড়বে। এইটি গেলে ৭৫,০০০ টাকা। কি লিখবো? বাই এসপিএল। করতে পারো তার ৫,০০০ টাকা সরালাম। এবার আমি কি বলেছিলাম? তোমার যত টাকা ইনভেস্টমেন্ট থাকবে তার উপর তুমি 7% ইন্টারেস্ট পাবে। তোর ইনভেস্টমেন্ট ছিল কত বল? বল এই দেখ। ইনভেস্টমেন্ট আছে কত? কত বল? কে বলতে পারবে ইনভেস্টমেন্ট কত আছে বল? 1,55,300। ৩০০। ১,৫৫,৩০০। এর উপর 7% ইন্টারেস্ট কর।
10,871। কত হচ্ছে 10,800, একদম ঠিক বলেছিস। বোঝা গেল কি বলে, বুঝতে পারছিস তো? 10,871। তাহলে সুদ পেলে, ইন্টারেস্ট পেলে ফান্ডের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। কোন দিকে লিখবো? কেইন থেকে, কেইন থেকে, কেইন থেকে। এই। কেইন থেকে লিখবো কি বাই, কি লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট। অত লিখলাম না, শুধু ব্যাংক অ্যাকাউন্ট লিখে দিবি। এর মধ্যে জায়গা নেই তো, ছোট হচ্ছে, বুঝতে পারছিস তো? বুঝতে তো পারছিস ব্যাপারটা? তুই এই অঙ্ক, আমার কথা বলছি, তুই সিঙ্কিং ফান্ড পরীক্ষায় ইজি নামিয়ে দিতে পারবি যদি এটা পুরো মাথায় করে ঢুকে যায়। এটা যদি মাথায় ঢুকে যায় তাহলে ওটা পারবি না। এটা ওটা পারবি না। আমি জানিস তো পরীক্ষায় যে অঙ্ক আসে সে অঙ্ক ডাইরেক্ট করাতে পারতাম, যেটা 1 বছর করতে দেয়। বুঝতে পারতি না কিছু। রিয়েলি বুঝতে পারতি না। এরপরে যখন তুই করাবো না, বলবি তুই এমনি কি বলতে দিয়েছিস। মানে একটা আইডিয়া করে ফেলতে পারবি। একটা আইডিয়া করে ফেলবি। আচ্ছা বল, কত টাকা হয়েছে লাস্ট ইয়ারে ইন্টারেস্ট? কত বললাম? 10,871, তাই তো? চল। 2,41,121। 2,41,121। ব্যালেন্সটা কি লিখবো? টু ব্যালেন্স সিটি। ঠিক আছে তো? হয়ে গেল। এবার লাস্ট 3 নম্বর বছরটা কর। সিডিটাই সিড, এই যে এই সিডিটাকে বিডি কর। জানিস এগুলো সব। টু ব্যালেন্স বিডি কত হবে? 1,55,300। কি হলো বল? কত হলো বল? 1,55,300। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর বছরে তুই ইনভেস্ট করবি। 3 নম্বর বছরের শেষ দিন গিয়ে ইনভেস্ট করবি। কত টাকা ইনভেস্ট করবি শিখালাম। শিখালাম কি করে ইনভেস্ট করবো। কত টাকা ইনভেস্ট করবো? প্রফিট থেকে যত সরিয়েছিস প্লাস ইন্টারেস্ট। কত টাকা সরিয়েছিস বল প্রফিট থেকে? প্রফিট থেকে সরিয়েছিস কত বল? 75,000 টাকা, আর প্রত্যেকে এসেছে 10,900 করে দেবো। 10,800। এখানে লেখ 2, লিখবো 2 ব্যাক। কত হবে? 75,000 টাকা প্রফিট থেকে সরিয়েছি প্লাস ইন্টারেস্ট কত ছিল? 10,871 তো? ওটাই কত করবো? 10,900। তাহলে কত হচ্ছে? 85,900। ব্যালেন্স করে ফেল। ব্যালেন্স কর। 1,55,300 যোগ 85,900 কত হচ্ছে? 2,41,200। এখানে লেখ 2,41,200। ঠিক আছে? যেটা হবে সেটা কি ব্যালেন্স করে দে। বুঝতে পারছিস তো ব্যাপারটা? 2,41,200 লাস্ট ইয়ার করবো। লাস্ট ইয়ার লাস্ট ইয়ার আমি জানি না আরো 1 বছর হবে। ওর 4 বছর করতে হয়েছে, 4 বছর করবো। আচ্ছা, এবার সিটা বিডি করে এদিকে। সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্ট। ঠিক আছে? বাই মানে উপরের অ্যাকাউন্টটা। জায়গাটা থাকলে মোটামুটি বুঝে করে নে। বুঝতে পারছিস ব্যাপারটা? পরে তো অঙ্ক করতে পারবি। বাট আগের বছর তো এরকম গোটা অঙ্ক দিয়েছিল, এবছর গোটা অঙ্ক দেবে না। এবছর 1 বছর, 1 বছরে দেবে। 1 বছরে বেশি ইজি। এটা বোঝা গেলে 1 বছর করাটা হেভি ইজি হয়ে যাবে। তোদের ক্লাসে, পরের ক্লাসে একটা দুটো অঙ্ক করালেই শেষ হয়ে যাবে। কি লিখবো? এখানে বাই ব্যালেন্স বিধি। কত টাকা হবে বল? 2,41,121। ঠিক আছে? 16,884। বলছি। প্রফিট থেকে কত সরাবো বল? 75,000 টাকা। লেখ বাই এসপিএল 75। এটা মুছে দিচ্ছি তাহলে আমার সমস্যা হবে না, জায়গা পেয়ে যাচ্ছে আমি। বাই এসপিএল 75। কি হবে? লাস্ট ইয়ারে কি ইন্টারেস্ট হবে তো? তো কত টাকার উপর ইন্টারেস্ট পাবো বল? এবার বল। 2,41,200 এর উপর কত পার্সেন্ট? 2,41,200 এর উপর 7% আর আসতে কত হবে? 16,884। কোনো ডাউট নেই নিশ্চয়ই? বুঝতে পারলে? এবার এটাকে ব্যালেন্স টেনে নিই। টু ব্যালেন্স থ্রি। 3,33,005 টাকা। 3,33,005 টাকা। ঠিক আছে?
হ্যাঁ 3,33,005 টাকা হয়ে গেল। ওটা হয়ে গেল লাস্ট ইয়ার। এখানে ইনভেস্ট করবো, লাস্ট ইয়ারে কি ইনভেস্ট করবো? বুঝতে পারছি, এটা তার বোঝানোর কিছু নেই, মানে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, তাই তো? এখানে আইডিয়াটা মেন জরুরি ছিল। ট্রু ব্যালেন্স বিডি কত হবে? 2,41,200। লাস্ট ইয়ার মানে এখানে গিয়ে কত ইনভেস্ট করবো? প্রফিট থেকে তো তুই 75,000 টাকা নিছিস, আর ইন্টারেস্টের টাকাটা নে, ব্যাস তাহলেই হয়ে গেল। টু ব্যাংক। ৭৭,০০০ ১০০,০০০ নষ্ট করে দিয়েছে। এখন পেয়েছে নষ্ট। হুম ৭৫,000 প্লাস ইন্টারেস্ট কত ছিল? ১৬,৮৮৪ ছিল নষ্ট। এখানে লেখা হয়নি বাই ব্যাক। 16,884। চুরাশি করে নষ্ট করে দেবো। মানে ওই 884 ছিল তো ইন্টারেস্ট, ওটাকে তো মাল্টিপল 100 বলেছে, তাহলে 16,884 টা 900 করে, হ্যাঁ ঠিক। ৩ আর ডবল ছিল। 3,33,100 টাকা। হয়ে গেছে। ৩,৩৩,০০০ ঠিক আছে। যোগ করেছিস? হ্যাঁ যোগ করেছি। আগে এটা লিখে নিই 91,900। লিখবো বাই ব্যালেন্স সিবি। হয়ে গেছে। শেষ হয়ে গেল। আমাকে কি স্যার জার্নালটা করে দেবেন? এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? আমি 8 নম্বর অঙ্কটা বলবো। এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল। কি বললাম? এই অঙ্কটা কবে এসেছিল? আগের বছর এসেছিল, লাস্ট ইয়ার পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? 2023 অনার্সে এসেছিল। অনেকেরই অসুবিধা হয়েছিল অঙ্কটা করতে, ঠিক আছে? কিন্তু অঙ্কটার মধ্যে প্র্যাকটিক্যাল কথা যদি আমি বলি, অঙ্কটার মধ্যে এমন কিছু কঠিনত্ব ছিল না। কেননা সমস্ত স্টুডেন্ট সাজেশনের উপর বেস করে দৌড়ায়, এইজন্য অঙ্কটা পারেনি করতে অনেকে। সাজেশনের উপর বেস করে দৌড়ালে পারবে না, ঠিক আছে তো? মানে ট্র্যাডিশনালি যেই টাইপের অঙ্ক পরীক্ষায় আসেনি, ভালো করে শুনবি কথাটা। ট্র্যাডিশনালি যেই টাইপের অঙ্ক আসে, সেই টাইপের অঙ্ক পরীক্ষায় আসেনি, ঠিক আছে তো? কিন্তু আনকমন অঙ্ক আসেনি, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি পরীক্ষায় এই যে আগের বছর যে রিডাকশন ডিবেঞ্চার দিয়েছিল না, ফুল ফেজ অঙ্ক দিয়েছিল, ফুল ফেজ অঙ্ক দিয়েছিল। স্টুডেন্টরা খুব একটা ফুল ফেজ অঙ্ক প্র্যাকটিস করে না, ঠিক আছে তো? এই অঙ্কটা করলে তুই বুঝতে পারবি। আর আমরা পরের ক্লাসে ওই অঙ্কগুলো করাবো, যেই অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করে যায়। কি বললাম বুঝতে পারলি তো? পরের ক্লাসে আমরা সেই অঙ্কটা করাবো, যেই অঙ্কগুলো সমস্ত স্টুডেন্ট প্র্যাকটিস করে যায়, ঠিক আছে তো? এই টাইপের অঙ্কগুলো খুব একটা প্র্যাকটিস করে না, কারণ এই টাইপের অঙ্ক খুব একটা পরীক্ষা আসেই না, ঠিক আছে তো? বাট কোনো কঠিন ছিল না, জাস্ট কনসেপ্ট দরকার ছিল, কনসেপ্ট, ঠিক আছে তো? আচ্ছা শোন, 8 নম্বর অঙ্কটা পড়ছি, মনোযোগ সহকারে শুনবি, মনোযোগ সহকারে, খুব মনোযোগ সহকারে শুনবি, ঠিক আছে? ভালো অঙ্ক কিন্তু। এফ লিমিটেড ইস্যুড মানে একটা কোম্পানি 1000 খানা ডিবেঞ্চার, মানে কি? লোন। পাতি কথায় ডিবেঞ্চার মানে লোন। কোম্পানি চালাতে গেলে আমার লোন নিতে হবে, লোন। তাহলে এফ কোম্পানি কি করেছে? ডিবেঞ্চার ইস্যু করেছে। ডিবেঞ্চার ইস্যু করেছে মানে লোনই নিয়েছে, মনে কর লোন নিয়েছে। কতগুলো? 1000 খানা ডিবেঞ্চার 100 টাকা করে, মানে 1000 × 100 কত হয়? কোম্পানি লোন নিয়েছে কত? 1 লাখ টাকা। পাতি কথা, কোম্পানি 1 লাখ টাকা লোন নিয়েছে। আজকে আমার কোম্পানি চালাতে হবে, টাকা লাগবে, তাই আমি লোন নিয়েছি, 1 লাখ টাকা লোন নিয়েছি। বোঝা গেল? 1 লাখ টাকা লোন। কবে লোন নিয়েছি? 1 এপ্রিল 2020 এই তারিখে লোনটা নিয়েছি। বোঝা গেল তো? ডেটটা ভালো করে বুঝবি কিন্তু। রিপেবল অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স অ্যাট এ প্রিমিয়াম অফ 5%। এবং যেখান থেকে লোন নিয়েছি প্রমিস করেছি যে আমি তোমাদের টাকাটা 3 বছর পর শোধ করে দেবো। তার মানে আমি আজকে কারোর থেকে 1 লাখ টাকা লোন নিয়েছি, আমি তাকে প্রমিস করেছি 3 বছর পর তোমার টাকাটা শোধ করে দেবো। স্যার কত শোধ করবেন? 1 লাখ টাকা না, প্রিমিয়াম 5% বলেছে, মানে 1,05,000 টাকা শোধ করবো। বুঝছিস কি বললাম? আমি 1 লাখ টাকা নিয়েছি আজকে লোন, আমি প্রমিস করেছি যে 3 বছর পর আমি তোমাকে 1,05,000 টাকা শোধ করে দেবো, ঠিক আছে? 3 বছর পর 1,05,000। আচ্ছা, ইট ওয়াজ ডিসাইডেড টু ক্রিয়েট সিঙ্কিং ফান্ড, ঠিক আছে? ইট ওয়াজ ডিসাইডেড টু ক্রিয়েট সিঙ্কিং ফান্ড ফর দ্য রিডেমশন অফ ডিবেঞ্চার। এই যে 3 বছর পর 1,05,000 টাকা শোধ করবো, কিভাবে টাকা শোধ, কিভাবে 3 বছর পর টাকাটা শোধ করবো? দেখ, আজকে ধর আমি তো সিম্পল যে আমি ছোট্ট করে যদি একটা ছোট করে টি ফর্মে তোদের বোঝানোর জন্য ব্যালেন্স শিট আঁকি।
এইদিকে হয় অ্যাসেটস আর এইদিকে হয় লাইবিলিটি, তাই তো? আজকে ধর, আজকে ডেটটা বল, আজকে ডেটটা বল। না না, আজকে 2 তারিখ না, মানে দেখ কোশ্চেনে লোনটা নিয়েছি কবে? ফার্স্ট এপ্রিল 2020। ফার্স্ট এপ্রিল 2020 সালে। তুই 2020 সালে লোন নিয়েছিস, 2020 সালে লোন নিয়েছিস, তাই তো? কত টাকা লোন নিয়েছিস? 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা লোন নিলে তোর কাছে কি আসবে? ক্যাশ আসছে বা ব্যাংক আসছে? ব্যাংক কোথায় বসে? অ্যাসেটসে। এখানে 1 লাখ টাকা চলে আসলো। তুই কি নিয়ে লোন নিয়েছিস? লোন তো লাইবিলিটি, মানে ডিবেঞ্চার। এই তো হলো। তুই ব্যবসা করার জন্য তোর টাকার দরকার, মার্কেট থেকে তুই 1 লাখ টাকা লোন নিয়েছিস। লোন নিলে তো এটাই হয় যে স্যার লোন নিয়েছি মানে আমার কাছে অ্যাসেট বাড়ছে আর লাইবিলিটিও বাড়ছে। কোনো সমস্যা নেই এখানে। এইবার এই 1 লাখ টাকা তোর, তাহলে তোর কোম্পানির ঘরে 1 লাখ টাকা চলে এসে 1 লাখ টাকা দিয়ে কি করবি? 1 লাখ টাকা রাখবি না তোর হাতে। 1 লাখ টাকা দিয়ে কোম্পানি কি করবে জানিস তো? ল্যান্ড কিনবে, মেশিন কিনবে, ফার্নিচার কিনবে, বুঝতে পারলি তো? ও বিল্ডিং কিনবে, এই সমস্ত জায়গায় টাকাটা ইনভেস্ট করবে। কিন্তু 3 বছর পর ওটা 1 লাখ টাকা শোধ করতে হবে, বা 1 লাখ তুই বলি 1 লাখ 5,000 টাকা পেলি, 1 লাখ 5 শোধ করতে। 3 বছর পর ও 1 লাখ 5 পাবে কোথা থেকে? ঠিক আছে তো? কেননা টাকা তো নেই। টাকাগুলো কোথায়? টাকাগুলো তো সব ল্যান্ড কিনে ফেলেছে, মেশিন কিনে ফেলেছে, ফার্নিচার কিনে ফেলেছে। তাহলে বলতে হবে স্যার তাহলে 3 বছর পর তাহলে ওকে করতে হবে ল্যান্ড, মেশিন, ফার্নিচার এগুলো বেচতে হবে। বেচে ওদের টাকা জোগাড় করতে হবে। ওদেরকে টাকাটা দিতে হবে। আরে যদি এগুলো বেচে দিই তাহলে বিজনেস চালাবো কি করে? তাহলে তো এটা তো ভালো প্রসেস নয়। এখন তুই বলতে পারিস স্যার তাহলে কাজ করুন না। এই 1,05,000 টাকা শোধ করার জন্য 3 বছর পর আবার মার্কেট থেকে লোন করবেন। এটাও তো কখনো ভালো প্রসেস নয়। ভালো প্রসেস কোনটা? কোনটা হওয়া উচিত? কোনটা জেনুইন হওয়া উচিত? জেনুইন হওয়া উচিত আমার ৩ বছর পর কত টাকা জোগাড় কত টাকা লাগবে ৩ বছর পর? 1,05,000 টাকা ৩ বছর পর 1,05,000 টাকা লাগবে। তাহলে প্রতি বছর আমার কত টাকা করে সরালে ভালো হবে? 35,000 টাকা করে, কি বলেন বল না? ৩ বছরে 1,05,000 টাকা লাগবে। তাহলে প্রতি বছর যদি এমন কোনো কাজ করতে পারি প্রতি বছর 35,000 টাকা করে সরালাম। ধর ১ম বছর আমি ব্যবসা করলাম। দেখা গেল ১ম বছর ব্যবসা করে আমার ৩ লাখ টাকা লাভ হলো। ১ম বছর ব্যবসা করে ৩ লাখ টাকা লাভ হলো। ব্যবসা করে যা লাভ হয়, লাভের টাকা কে নেয়? ব্যবসার শেয়ার হোল্ডার, মানে কোম্পানির শেয়ার হোল্ডার চলে যায়। মানে নিয়ে চলে যায়। ঠিক আছে? অ্যাজ আ ডিভিডেন্ড হিসেবে নিয়ে চলে যায়। তাহলে দেখ ওদেরকে বলা হলো ৩ লাখ টাকা করে কেন নিয়ে যাবে? তোরা ৩ লাখ টাকার মধ্যে 35,000 টাকা রাখ। 2,65,000 তোরা নিয়ে যা। 35,000 টাকা রেখে যা। ২ নম্বর বছর একই রকম হয়। ২ নম্বর বছরে ভালো ব্যবসা হয়েছে, ৫ লাখ টাকা প্রফিট হয়েছে। তোরা 35,000 টাকা রাখ। 35,000 টাকা রেখে বাকি টাকা নিয়ে যা। 4,65,000। ৩ নম্বর বছরে ধর একটু কম প্রফিট হয়েছে। ধর ৪ লাখ টাকা প্রফিট হয়েছে। 35,000 টাকা রাখ। কত হচ্ছে তাহলে? ৩,65,000। তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস তো? কোন রকমের কোন সমস্যা হবে না। কোন রকমের কোন সমস্যা হবে না। তাহলে প্রতি বছর ওরা কত করে সরাচ্ছে? 35 করে। এই টাকাটা সরিয়ে না ওরা একটা জায়গায় রাখবে। একটা ভান্ডার বলতে পারিস, ভান্ডার। একটা ভান্ডার। একটা ভান্ডারের মধ্যে টাকাটা রাখবে। প্রতি বছর রাখবে। ধর ১ম বছর রাখলো ৩৫, তারপরের বছর আবার রাখলো ৩৫, তারপরের বছর আবার রাখলো ৩৫। এভাবেই হবে। ৩ বছর পর এই ভান্ডারটা ভাঙবে, ভেঙে ১,৫,০০,০০০ বের করে ওদেরকে তোদের টাকা তোরা নিয়ে নিবি। এই ভান্ডারটার নাম আছে। ভান্ডারটার নাম কি? এই ভান্ডারটাকে বলা হয় সিঙ্কিং ফান্ড। কি বললাম বুঝতে পারলি? মনে রাখবি, তোদের বোঝানোর জন্য বলছি, ভান্ডারটাকে বলা হয় সিঙ্কিং ফান্ড। এই ভান্ডারটাকে বলা হয় সিঙ্কিং ফান্ড। বুঝতে পারলি? এই ভান্ডারটা কেন ক্রিয়েট করা হয়েছে? ওদের লোন শোধ করার জন্য। তাহলে কনসেপ্টটা বুঝতে পারলি? হোয়াট ইজ সিঙ্কিং ফান্ড? কনসেপ্টটা বুঝতে পারলি? সিঙ্কিং ফান্ড জিনিসটা কি? কি জিনিস সিঙ্কিং ফান্ড জিনিসটা কি? ও আচ্ছা, এটাকে সিঙ্কিং ফান্ড বলে। বোঝা গেল সিঙ্কিং ফান্ড কাকে বলে? এটাকে সিঙ্কিং ফান্ড বলে। আচ্ছা, সিঙ্কিং ফান্ডে টাকাটা জোগাড় করলো কি করে? প্রতি বছর কোম্পানি যত টাকা প্রফিট করলো, প্রফিট থেকে টাকা সরিয়ে এই ঘটে রাখলো, এই ভান্ডারে রাখলো। আর এটাকেই বলে সিঙ্কিং। ঠিক আছে? প্রতি বছর প্রফিট থেকে টাকা সরিয়ে এখানে রাখলো। ব্যাপারটা বুঝতে পারছিস তো? এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু নেই। সিরিয়াসলি এই অঙ্কে কিছু নেই। অঙ্ক শেষ। এই কনসেপ্ট জানলেই অঙ্ক শেষ। ঠিক আছে তো? তো চ অঙ্কটা করি। মোটামুটি বোঝা গেল? এবার অঙ্কটা করতে পারবো। কিছুটা বুঝতে পেরেছি। এই যে লিখেছে কি? "It was decided to create sinking fund" তা কি বললাম? ওরা একটা সিঙ্কিং ফান্ড ক্রিয়েট করবে, মানে ওই একটা ভান্ডার ক্রিয়েট করবে, ঘট ক্রিয়েট করবে। ঠিক আছে তো? ফর দ্য রিডেম্পশন ডিবেঞ্চার, ডিবেঞ্চার টাকা শোধ করার জন্য। "The investment are expected to earn interest" এবার ধর এই ঘটের মধ্যে যদি টাকা রাখে 35,000 টাকা, আরে এই টাকা তো কোনদিন বাড়বে না। টাকাটা এমন কিছু জায়গায় রাখুক যেখানে টাকাটা আরো বাড়তে পারে।
35,000 টাকাটা বেড়ে যদি কোনো কারণে 36 হয় বা 35,500 হয়, হ্যাঁ, তাহলে দেখি এরকম খোঁজ খবর লাগাই কোথায় রাখলে টাকাটা একটু বাড়তে পারে। তো দেখ এখানে কি লিখেছে, দ্য ইনভেস্টমেন্ট, এই টাকাগুলো মার্কেটে ইনভেস্ট করছি। এমন জায়গায় ইনভেস্ট করছি যেখান থেকে আমাকে বছরে 5% সুদ দেবে। চলো ওখানে গিয়ে টাকাটা ইনভেস্ট করে দিই। ঠিক আছে তো? তার মানে বুঝলে, দ্য ইনভেস্টমেন্ট আর এক্সপেক্টেড টু আর্ন ইন্টারেস্ট এট 5% পার অ্যানাম। রেফারেন্স টু সিঙ্কিং ফান্ড টেবিল শো, এই দেখ কি বলেছে, 0.31709 invested at 5% per annum, amount rupee 1 at the end of 3 years। ঠিক আছে? এর পার অ্যানামটা বলে দিয়েছে, সব বলে দিয়েছে, চিন্তা করতে হবে না। ইনভেস্টমেন্ট সোল্ড করেছে। ইনভেস্টমেন্ট, আচ্ছা ইনভেস্টমেন্ট সোল্ড করি, কবে সোল্ড করি বলতে পারবি? কবে সোল্ড করা উচিত ইনভেস্টমেন্টটা? আমি 3 বছর ধরে ইনভেস্ট করব। 3 বছর পর সোল্ড করবি। কবে সোল্ড করতে হয় জানিস তো? আমি বলেছি সোল্ড কবে করতে হয়? যেদিন ওদের টাকা শোধ করতে হবে। 3 বছর পর ওরা আমার কাছে টাকা চেতে আসলো, তখন আমি ইনভেস্টমেন্টটা বেচবো, বেচে ওদের টাকা দিয়ে দেবো। বুঝতে পারলি তো? 3 বছর পর। এখন না। ইনভেস্টমেন্ট 3 বছর ধরে ইনভেস্ট করবো, 3 বছর পর বেচবো। ঠিক আছে? আচ্ছা বোঝা গেল? ডিবেঞ্চার ওয়ার রিডিম, কবে ডিবেঞ্চার রিডিম হয়েছে? দেখ 2023, 20 তে লোন নিয়েছি, 23 রিডিম হবে 3 বছর। বোঝা গেল তো কি বললাম? প্রিপেয়ার, তোকে কি অ্যাকাউন্ট খুলতে হবে? 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট আর ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 3 বছরের করতে বলছে। 3 বছরের করতে বলে। ঠিক আছে? তো কিচ্ছু নেই অঙ্কনের মধ্যে, আমি করে দিচ্ছি। স্কেল পেন্সিল বের করে ফেল প্রত্যেকে। ঠিক আছে? হাত কেটে ফেল, হ্যাঁ। লেখ, ইন দ্য বুকস অফ এফ লিমিটেড, ইন দ্য বুকস অফ এফ লিমিটেড লিখে গেল। তারপর লিখবো কি 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, তাই বলেছিল দেখ। 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এইদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। ডিবেঞ্চার জানিস তো অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। লাইবিলিটি। তো লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, লাইবিলিটি কমবে ডেবিট দিকে। ঠিক আছে, মনে রাখবি, বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। হয়ে গেল। তারপরে অ্যাকাউন্টের নাম কি বলেছে দেখ, কোশ্চেন পর বলে দিয়েছিল, ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট বলেছিল না? লেখ, হ্যাঁ লেখ, ডিবেঞ্চার ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট, এদিকে লিখবো ক্রেডিট, এদিকে লিখবো ডেবিট। ডিবেঞ্চার রিডেমশন ফান্ড বলতে হবে না, তাহলে তুই শিখতে পারবি। ডিবেঞ্চার রিডেমশন ফান্ড কি অ্যাসেট না লাইবিলিটি? ডিবেঞ্চার রিডেমশন ফান্ড লাইবিলিটি। কোনো রকমের ফান্ড মানে লাইবিলিটি হয়, ফান্ড মানে লাইবিলিটি। তো লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, ডেবিট দিকে। লাস্ট কি লিখবো? ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এইদিকে ক্রেডিট, এইদিকে ডেবিট। তাহলে ইনভেস্টমেন্ট বলেছে, এটা অ্যাসেটস, বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে, এই বলে দিচ্ছে। ঠিক আছে, এটাকে সাজিয়ে নিতে হবে। আর ওইগুলো তো আমি লিখে সময় নষ্ট করছি না, ডেট পার্টিকুলার সেগুলো সবাই জানে। ঠিক আছে, ওইগুলো আর লিখে সময় নষ্ট করছি। ঠিক আছে, এই হয়ে গেল। ঠিক আছে, লিখে সময় নষ্ট করছি না। দেখ শোন,
সবার প্রথমে এই অঙ্ক করতে গেলে দেখ প্রথম লাইনটা পড়। এফ কোম্পানি কি বলেছে, লোন নিয়েছিল কত টাকা, প্রথমেই বললাম লোন কত টাকা নিয়েছে, 1,00,000 টাকা লোন নিয়েছিল। কবে লোন নিয়েছিল? 1 এপ্রিল 2020। 1 এপ্রিল 2020। তো জানিস তো লোন নিলে জার্নাল কি, আপনি বল দেখি লোন নিলে জার্নাল কি হয়? লোন নিলে টাকা আসে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট। তাহলে লোন মানে ডিবেঞ্চার, তা ডিবেঞ্চার অ্যাকাউন্টে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। বুঝেছিস কি বুঝিসনি? এই দেখ আমি লিখে দিচ্ছি, লোন নিলে জার্নাল কি হয়, কিছুক্ষণ আগেই বললাম। লোন নিলে টাকা আসে, টাকা আসলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা এসছে? 1,00,000 টাকা। কেন 1,00,000 টাকা আসলো? লোন নিয়েছি বলে। লোন মানে এখানে লিখবো টু লোন, লোনের জায়গায় লিখবো টু ডিবেঞ্চার, লিখবো টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ডিবেঞ্চার অ্যাকাউন্টে কোন দিক বসবে? ক্রেডিট ক্রেডিটে লিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট 1,00,000 টাকা, লিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে 1,00,000 টাকা, 1,00,000 টাকা লোন নিয়েছি। তারিখ কত বলেছে বল? 1/4/20। তারিখটা লিখবি, হ্যাঁ তারিখ বলেছে, তারিখ লিখতে হবে। কবে লোন নিয়েছিস বল? 1/4/20 লোন নিয়েছিস, ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেল। এবার দেখ, আমি লোন নিয়েছি 1/4/20 আর লোনটা শোধ হবে কবে? 31শে মার্চ 2023। 31শে মার্চ লোন শোধ করবো। তার মানে কি প্রথম বছরের শেষে লোন কত আছে? ভেবে ভেবে চিন্তা করবি, অ্যান্সার দিবি, ভেবে অ্যান্সার দিবি। আমি 1/4/20 1,00,000 টাকা লোন নিয়েছি, আমি লোনটা শোধ করবো আজ থেকে 3 বছর পর। তাহলে প্রথম বছরের শেষে আমার কাছে লোন কত টাকা পড়ে আছে? লোন কি কোনো, দেখ লোন যদি কোনো শোধ করিস তখন লোনটা কমবে, বা যদি লোন আর একটু নিস তখন লোন বাড়বে। লোন না শোধ করেছিস না লোন নিয়েছিস, লোন বাড়বে? 1,00,000 টাকায় থাকবে, এটাই বল দিয়েছি। তাই তো এখানে লিখবো কি, বছরের শেষ দিন, এখানে লিখবো ব্যালেন্স করো প্রথম বছর 31/3/20, সরি 31/3/21। কি লিখবো? ট্রু ব্যালেন্স সিটি কত টাকা? 1,00,000 টাকা। ডবল লাইন প্রথম বছরটা কমপ্লিট, প্রতিটারই একটা একটা করে বছর করো, প্রতিটারই একটা একটা করে বছর করো, প্রতিটারই একটা একটা করে বছর করো। ঠিক আছে তো, বলবো এরপরে। এবার আমি কি বললাম এবার তো বোঝালাম, আমাকে 3 বছর পর এত টাকা দিতে হবে। তো 3 বছর পর টাকাটা পাবো ভালো, প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু করে টাকা সরাই। তা প্রতি বছর প্রফিট থেকে কিছুটা কত টাকা সরাবো বলতে হবে তো, পরীক্ষা হলে কোশ্চেনে বলেই দিতে হবে প্রতি বছর প্রফিট থেকে কত টাকা সরাবো। দেখি কিভাবে বলেছে, বলে তো দিয়েছে কিন্তু ঘুরিয়ে বলেছে, আমার 1,00,000 টাকা লাগবে, আমার 1,00,000 টাকা লাগবে, 3 বছরে 1,00,000 টাকা লাগবে। তাহলে প্রতি বছর কত করে সরাতে হবে? দেখ এই দেখ 1,00,000 টাকা তো, আর এখানে একটা না 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 আমি বলছি প্রিমিয়ামের কোনো ব্যাপার নেই, প্রিমিয়ামটা পরে, প্রিমিয়ামটা হাত দিতে হবে না। তোর 1,00,000 টাকা লাগবে, 3 বছরে 1,00,000 টাকা লাগবে। কি করে টাকাটা জোগাড় করবো? এই দেখ এখান থেকে একটা দিয়েছে একটা রেট 0.317209, 0.317209। এটা হচ্ছে 1 টাকায় 0.317209। তাহলে 1,00,000 টাকায় কত হবে, কত টাকা সরাতে হবে? ঠিক আছে, এখানে বলছে 1,00,000 সঙ্গে এটা গুণ করুন, 1,00,000 সঙ্গে এটা গুণ করুন, 1,00,000 ইন্টু 0.3172 0.317209। 31,720.। দেখ এখানে লিখবো ওয়ার্কিংস, ওয়ার্কিংস কি লিখবি? অ্যানুয়াল কন্ট্রিবিউশন, ওয়ার্কিংস এর নাম লিখবি কি? অ্যানুয়াল কন্ট্রিবিউশন। কি লিখবি? একটা ওয়ার্কিংসটা কি? প্রতি বছর তুই কত টাকা করে সরাবি, এটাকে বলা হয় অ্যানুয়াল কন্ট্রিবিউশন। ঠিক আছে তো, কি করবো? 1,00,000, আমার তো 1,00,000 টাকা দরকার, ইন্টু 0.317209। কত বেরিয়েছে বললি তুই? 31,720.9। মানে 21, 31,721। তার মানে প্রতি বছর কত করে সরাতে হবে? 31,721। ঠিক আছে, প্রতি বছর কত করে সরাচ্ছি বল? 31,720। 0.317209, 31,721। প্রতি বছর কত করে সরাতে হবে? 31,721। আচ্ছা, প্রতি বছর টাকাটা যে সরাবো, টাকাটা সরিয়ে কোথায় রাখবো? গল্প, একদম গল্প মাথায় রাখবি। স্যার প্রতি বছর এই টাকাটা সরিয়ে আপনি একটা ঘটে রাখবেন, তাই তো? একটা ভান্ডার, একটা ঘটে রাখবো, তাই তো? তা ঘটে রাখলে ঘটের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। এটা হচ্ছে সেই ঘট, এই যে এটা হচ্ছে সেই ঘট, এটা হচ্ছে সেই ঘট। এই ঘটের মধ্যে টাকাটা রাখবো, তাহলে এই ঘটের মধ্যে রাখলে ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। মনে রাখবি, বুঝে বুঝে বলতে হবে, হ্যাঁ?
বাড়লে কোন দিকে লিখবো? এইট দিকে। কত লিখবো? 31,721 টাকা। ঠিক আছে, টাকাটা কোথা থেকে সরাবো? প্রফিট প্রফিট থেকে সরাবো। প্রফিট থেকে সরাবো, তাহলে এখানে কি লিখবো? বাই প্রফিট। লাইক বাই এসপিএল। কি লিখবি? বাই এসপিএল। প্রফিট থেকে সরাবো বলে লিখবো বাই এসপিএল। কি লিখবো? বাই এসপিএল, মানে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, বাই এসপিএল। পরীক্ষায় কিন্তু এসপিএল লিখবি না, পরীক্ষায় কি লিখবি? পুরোটা লিখতে হবে যে বাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, নট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট না, বাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখতে হবে। ঠিক আছে, বাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তা প্রতি বছর প্রফিট থেকে কত সরাবো? 31,700 এবার প্রশ্ন হলো, স্যার এই টাকাটা যে সরাবো কবে সরাবো, কোন দিন সরাবো? কি মনে হয়? বছরের শেষে। বছরের শেষ দিন। কেন বছরের শেষ দিন? কারণ প্রফিট তো বছরের শেষ দিন হয়, এই জন্য। তাহলে বুঝলি কনসেপচুয়ালি তোকে এগোতে হবে, ঠিক আছে তো? তারপর বছরের শেষ দিন মানে কি 31 দিন, বল? 31 দিন 21 হবে, কারণ তুই হ্যাঁ। প্রথম বছর এই টাকাটা সরাচ্ছিস, তাই তো? হুম। বুঝতে পারলি তো? প্রথম বছর এটা হচ্ছে 31 দিন 21 হয়ে গেল। তাহলে প্রথম বছরের শেষে তোর ঘটে কত টাকা জমে? 31,700। আর তুই জমে যে না স্যার জমে, এটাই তোর ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স কর, টু ব্যালেন্স শিট। 31,721 কি লিখবো এখানে? ওই সেম ডেট 31 দিন 21, ডবল লাইন টেনে হয়ে গেল। এটা তো বোঝা গেল তো? এত বোঝা গেল তো? নেক্সট অ্যাকাউন্ট। আমরা এই যে প্রথম বছর ঘটে সরিয়ে ঘটে কত রাখলাম? 31,721। 31,721, ঠিক আছে তো? এবার আমি তাকে একটু যদি বোঝাই না, একটু বোঝাই না, ব্যাপারটা বোঝার চেষ্টা করবি, একটু বোঝার চেষ্টা করবি, অসুবিধা হবে না। এটা তার ব্যালেন্স শিট। আমি কত টাকা লোন নিয়েছিলাম বল? লোনই লিখি তোদের ভাষা, 1,00,000 টাকা লোন নিয়েছিলাম। এটাই তো ব্যাংকে ছিল, ঠিক আছে তো? এটাই হলো কোনো দু সাইড ট্যালি হচ্ছে। এবার আমরা কি করেছি? প্রতি বছর এই যে ৩ বছর পর ওদের টাকাটাই শোধ করবো, তার জন্য এখন দিয়ে প্রতি বছর কিছু কিছু করে টাকা সরিয়ে রাখতে হবে। টাকা সরিয়ে রাখতে হবে তো। তো প্রথম বছর তোর লাভ হয়েছে, কিছু ব্যবসা করে প্রথম বছর লাভ হয়েছে, যত টাকা লাভ হয়েছে, ঠিক আছে তো? সাপোজ ধর প্রথম বছর 31,721 তো, ধর প্রথম বছর ধর 1,00,000 টাকা লাভ হয়েছে, ভালো করে বুঝবি। প্রথম বছর প্রফিট অ্যান্ড লস হয়েছে 1,00,000 টাকা লাভ হয়েছে। আর কোম্পানি প্রফিটের টাকা কোথায় থাকে জানিস? ব্যাংকে থাকে। তাহলে কত হলো? ব্যাংকে কত আছে বল? 2,00,000 টাকা। দু সাইড ট্যালি হচ্ছে তো? এবার প্রথম বছর প্রফিট থেকে তা সরিয়ে কোথায় রাখ? বোঝালাম তো, সিঙ্কিং মানে প্রতি বছর প্রফিট থেকে তা সরিয়ে একটা ঘটে রাখ, সেই ঘটনার নাম হচ্ছে সিঙ্কিং ফান্ড। তাহলে 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকা তো কেটে গেল, তাহলে 1,00,000 থেকে কত সরাবো বল? 31,721। তার মানে কত টাকা থাকলো এখানে? এখানে 1,00,000-এর জায়গায় রইলো কত? 68,279। 279, 729। না, 68,279। আর বাকি রইলো 31,721। এই টাকাটা কোথায় রইলো? সিঙ্কিং ফান্ডে রইলো। দেখ দু সাইড ট্যালি হচ্ছে তো, এখনো ট্যালি হয়ে গেল। এখনো তো ট্যালি হয়ে গেল, বোঝা গেল তো কি বললাম? কি বললাম বুঝতে পারলি তো? নাকি বুঝিসনি কি বললাম? বোঝা গেল। আমার প্রফিট হয়েছিল প্রথম বছরের শেষে 1,00,000 টাকা প্রফিট হলো। তো শেয়ার হোল্ডাররা পুরো প্রফিটের টাকা বাড়িতে দিকে কি হবে? ওদের তো ৩ বছর পর তো যার থেকে লোন নিয়েছে ওদের টাকা শোধ করতে হবে। কি করে শোধ করবো? তো প্রতি বছর প্রফিট থেকে কিছু করে সরাতে হবে। প্রথম বছর প্রফিট থেকে কত সরালাম? 31,721। প্রফিট থেকে সরালে প্রফিট তো কমেই যাবে। প্রফিট কমেই যাবে। আর প্রফিট থেকে সরিয়ে যে এত টাকা সরালাম, সরিয়ে তো একটা জায়গায় রাখবো, সেই ঘরটাকে বলে সিঙ্কিং ফান্ড। এইবার আমরা ওই ফালতু টাকা সরিয়ে কি হবে? টাকা সরিয়ে তো টাকাটা বাড়বে না। টাকাটা যদি আমি কোনো জায়গায় ইনভেস্ট করি তাহলে তো আমার বাড়বে। তাই তো? তাহলে ইনভেস্ট করলে কি হবে? বল ইনভেস্ট করলে কি হবে? তো এই ফান্ড তো আর থাকবে না। ফান্ডে তো টাকা নেই। ফান্ড তো কেটে গেল। কোথায় চলে যাবে টাকাটা? ফান্ডের টাকাটা কোথায় চলে যাবে? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট তো অ্যাসেটস। কি ইনভেস্টমেন্ট? এটাকে বলা হয় এসএফআই, সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট। কত টাকা করব? এই 31,721 ইনভেস্ট করব। যখনই ইনভেস্ট করব, ইনভেস্ট করলে কি হয়? তোর ঘর থেকে টাকা চলে যাবে। ব্যাংক কমে যাবে না 31,721? তা 2,00,000 থেকে 31,721 বাদ দে। 168, 279। দেখ দু সাইড ট্যালি হচ্ছে কিনা দেখবি। ট্যালি হচ্ছে। তাহলে কি বুঝতে পারলি? ও স্যার ইনভেস্টমেন্ট বাড়লো, ব্যাংক কমলো। তাহলে বুঝতে পারলি এটা কি হতে চলেছে এখানে? ইনভেস্টমেন্ট বাড়ছে, ব্যাংক কমছে। আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝালাম, এটা বলবি না যে মুখস্থের ব্যাপার, একদম পুরো থরলি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। ইনভেস্টমেন্ট বাড়ছে, তাহলে ইনভেস্টমেন্ট অ্যাসেট। ইনভেস্টমেন্ট বাড়লে ইনভেস্টমেন্ট কোন দিকে হয়? ডেবিটে। এখানে লিখবো 31,721 টাকা তুই ইনভেস্ট করলি। কি লিখবো?
ইনভেস্টমেন্ট করলে কি হয়, কি হবে ইনভেস্ট করলে? ইনভেস্টমেন্ট করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তো এখানে লিখো টু ব্যাংক। দেখ, জিজ্ঞাসা করবি না কেন হলো, তারপর ডিটেলসে বলে দিলাম এটা। টু ব্যাংক অ্যাকাউন্ট 31,721। আর ইনভেস্ট কবে করতে হয় কি মনে হয়, কোন দিন করবো ইনভেস্টমেন্ট? বছরের শুরু না শেষ দিন? শেষ দিন। আরে তুই টাকা সরালি কবে? শেষ দিন। ইনভেস্টমেন্ট বছরের শেষ দিনই করবো, কমন সেন্স খারাপ। তুই কি করে শুরুতে ইনভেস্ট করে, তুই জানিস না প্রথম বছরে কত প্রফিট হবে, তাই না? কত হবে এটা? 31/3 কি ডেট কি ছিল? 21 31/3/21। প্রথম বছরে তুই ইনভেস্ট করলি 31,721। তাহলে প্রথম বছরের শেষে ইনভেস্টমেন্টে কত পড়ে আছে? এই টাকাটাই পড়ে আছে। কি লিখবো? 31/3/21 লিখবো বাই ব্যালেন্স সিডি। এই উপর আগের বছর এসছে প্রথম বছর, বুঝলি? প্রথম বছর সব করা কমপ্লিট হলো। বুঝা গেল? প্রথম বছর সব করা কমপ্লিট করলে দ্বিতীয় বছর আসবে, সব করা আসবে প্রথম থেকে দ্বিতীয় বছর। দেখ 3 বছরই তো অঙ্ক। এই দিক তাকাবি, প্রথম অ্যাকাউন্ট ডিবেঞ্চার অ্যাকাউন্টে চলে আয়। সিডিটা বিটি করতে গেল জানিস, এগুলো তার বোঝাতে হবে না, লেজার করেছিস। সিড এই দিক করলে কি হয়, বিটি হবে। এই দিক কি লিখবো? বাই ব্যালেন্স বিটি। কত টাকা? 1 লাখ। 1 লাখ। ঠিক আছে, কোন তারিখ হবে এটা? 1/4 1/4/21। ঠিক আছে, এটাই তো লোন শোধ করেছিস কবে? 3 নম্বর বছরের শেষে গিয়ে। তাহলে এখন তো তোরই থাকবে, এটাতে ব্যালেন্স থাকবে, টু ব্যালেন্স সিডি লেখ। কত টাকা? 1 লাখ টাকা। এক কবে হবে এটা? বছরের শেষ দিন 30/3/22। তাহলে 31/3/22, ঠিক আছে? বোঝা গেল তো? কি রে, বোঝা গেল তো? সেকেন্ড অ্যাকাউন্টটা দেখ, ফান্ড অ্যাকাউন্ট, সিঙ্কিং ফান্ড। শুনবি কিন্তু মনোযোগ সহকারে বলবি এবং বলার চেষ্টা করবি। 1/4 কত হবে? 1/4/22 নাকি 1/4/21? 1/4/21 হবে। 1/4/21 কি লিখবো? বাই ব্যালেন্স বিল। কত টাকা? 31,721। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলি? হ্যাঁ, কি বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছে? এবার দেখ, তাহলে কি দেখতে পারলি? ঘটে ঘটে সেকেন্ড বছরের শুরুতে কত পড়েছে ঘটায়, ঘটের মধ্যে 31,721। ঠিক আছে, তাহলে তুই তো আহ, আমরা যেই ঘটের মধ্যে টাকাটা কি প্রথম বছরই রাখবো নাকি প্রতি বছরই রাখবো? সেকেন্ড বছর কত রাখবো ঘটের মধ্যে? সেম টাকাই রাখবো। প্রতি বছর সেম টাকা রাখবো প্রতি বছর। তাহলে কত সরাবো? কত পরের বছর? 31,721। কোথা থেকে সরাবো? প্রফিট থেকে। বুঝতে পারছি ব্যাপারটা? ধরে ধরে কিন্তু, ধরে ধরে কিন্তু। তো প্রফিট থেকে সরিয়ে ঘটে রাখবো, তাহলে ঘটের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। এইট দিকে লিখ, 31,721 লিখবো 31/3/22। বাই কি লিখবো? বাই এসপিএল। ঠিক আছে, বুঝা গেল তো? যোগ করবি না, কোনো যোগ করবি, জাস্ট লিখবি বাই এসপিএল 31,721। এবার তোদের কি মনে হয়, একটু মনে কি হচ্ছে সেটা বলবি। হ্যাঁ, তুই প্রথম বছরে কত টাকা ইনভেস্ট করেছিস? 31,721 কোথাও ইনভেস্ট করলে সেখান থেকে ইন্টারেস্ট পাবি কি পাবি? কত টাকা পাবি? দেখ তো, কত কত ইনভেস্টমেন্ট পাবি বল? ইন্টারেস্ট কত পাবি? 5%। 5% তুই ইন্টারেস্ট পাবি। তাহলে এই যে টাকাটা ইনভেস্ট করেছি এর 5% করলে কত হয় বল? 31,721 5% করলে কত হয়? 1,586 টাকা সুদ পাবি। ঠিক আছে? আচ্ছা, আমি তোকে বোঝাচ্ছি, তোদের বোঝাচ্ছি। দেখ, তুই একটা ইন্টারেস্ট পেলি, তুই কোথাও ইনভেস্ট করে সেখান থেকে ইন্টারেস্ট পেলি, তাহলে কি হবে? ইন্টারেস্ট পেলে জার্নাল কি হয় বল দেখি? বল, ইন্টারেস্ট পেলে জার্নাল কি হয় বল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 1,586 টাকা। টু কোথায় চলে যায় এটা? টু ইন্টারেস্ট বলবি তো, টু ইন্টারেস্ট, আমি শর্টে বলবো টু ইন্টারেস্ট 1,586। আবার এই ইন্টারেস্টের পরবর্তী সময় কোথায় চলে যায়? পিএল এ চলে যায় না? পিএল এ কোন দিকটা? পিএল এ কেইটে লিখতি, কি লিখতি? তোর ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু পিএল, একই রেটে করতি। 1,586, 1,586। তাহলে এই ইন্টারেস্ট কেইট, ইন্টারেস্ট কেইট কেটে গেল, তাই তো? ব্যাংক টু পিএল, তাই তো? এটাই তো অরিজিনালি জার্নাল হওয়া উচিত। আচ্ছা, তাতে এমনি হবে না, ভালো করে শুনবি। পিএল এ কোন ইন্টারেস্ট আসে? এখানে পিএল আসবে না।
কারণ আমি কোন টাকাটা ইনভেস্ট করেছিলাম বল দেখি? সিঙ্কিং ফান্ডের টাকাটা ইনভেস্ট করেছি। পার্টিকুলার কোনো ফান্ডের টাকা যদি আমি ইনভেস্ট করি, সেখান থেকে যদি কোনো ইনকাম হয়, তাহলে সেটা সেই ফান্ডেই দিতে হয়। বুঝিস কি বললি? সিম্পল, একদম সিম্পল কথা। একদম সিম্পল কথা। কি বললাম বুঝলি? আজকে বিজনেস করছিস, বিজনেসে প্রচুর টাকা আছে। ওখান থেকে টাকা, বিজনেসের টাকা দিয়ে ও মার্কেটে কোথাও ইনভেস্ট করলো। মার্কেটে আলাদা, মানে কোনো পার্টিকুলার কোনো পারপাসে না। বিজনেসের টাকা আছে, ওই টাকাটা ও মার্কেটে তার কোনো জায়গায় ইনভেস্ট করলো। তার ব্যাংকেই টাকা রাখলো, ওখান থেকে ফিক্সড ডিপোজিট করছে, সেখান থেকে ইন্টারেস্ট পেলো। এটা নরমাল। এটা 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 বিজনেসের ইনকাম। কি ইনকাম? ইনডাইরেক্ট ইনকাম বলতে পারিস। কিন্তু পার্টিকুলার কোনো একটা ফান্ডের টাকা কোথাও যদি ইনভেস্ট করে, ফান্ডের টাকা যদি কোথাও ইনভেস্ট করে এবং যেখানে ইনভেস্ট করলো সেখান থেকে কোনো ইনকাম জেনারেট হয়, সেই ইনকামটা কার সঙ্গে যুক্ত হওয়া উচিত? এটা কি কোম্পানি কিন্তু কোনো ইনডাইরেক্ট ইনকাম হচ্ছে না, ফান্ডের ইনকাম। ফান্ডের টাকা ইনভেস্ট করছে। বুঝতে হবে ব্যাপারটা? ফান্ডের টাকা যখন ইনভেস্ট করব এবং সেখান থেকে যদি কোনো ইনকাম জেনারেট হয়, সেটা ওই যে ইনকাম যেটা হবে সেটা ফান্ডকেই দিতে হবে। বুঝতে পারলি কি বললাম? এটা হচ্ছে নিয়ম। এটা মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? এটা মাথায় রাখতে হবে কিন্তু। তার মানে ও স্যার, তাহলে বুঝতে পারলাম। এই যে আপনি যে এখানে ইন্টারেস্ট পেলেন ১,৫৮৬, এই টাকাটা কে কার জন্য? ফান্ডের পাওয়ার। তার ফান্ড যদি পায়, ফান্ডের ব্যালেন্স বাড়বে না? বাড়বে। তাহলে ফান্ড অ্যাকাউন্টের ক্রেডিট দিকে গেলে বুঝতে পারলি ব্যাপারটা? ফান্ড অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবো ১,৫৮৬ টাকা। সেম ডেট কি লিখবো? লিখবি বাই। আমি লিখবো ব্যাংক। আমি ব্যাংক লিখতে পছন্দ করছি বেশি। ব্যাকেটে কি লিখবি? ব্যাংকের ব্যাকেটে তুই লিখতে পারিস ইন্টারেস্ট অন এসএফ, মানে ইন্টারেস্ট অন সিঙ্কিং ফান্ড। ইন্টারেস্ট অন এসএফআই, ইন্টারেস্ট অন এসএফআই, ইন্টারেস্ট অন সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট। ঠিক আছে? বোঝা গেল? এবার মেলা। এবার এই অ্যাকাউন্টটা মেলা। এবার দেখ এই অ্যাকাউন্টে কত পড়ছে। অনেকটা টাকা হবে এবার। ৩১,৭২১ প্লাস ৩১,৭২১ প্লাস ১,৫৮৬ কত হচ্ছে? ৬৫,০২৮ টাকা। ঠিক আছে? ৬৫,০২৮ টাকা হয়ে গেল। বুঝলি তো? তার মানে সেকেন্ড ইয়ারের শেষে ফান্ডে কত পড়ে আছে? ৬৫,০২৮। এখানে লেখ ৬৫,০২৮ টাকা। লেখ টু ব্যালেন্স দিবি। একত্রিশ তিন ২২ হয়ে গেল। বুঝতে পারলি? এই অঙ্কটা আমাকে এসেছিল। কঠিন লাগে নাকি অঙ্কটা? কিছু নেই কিন্তু অঙ্কটার মধ্যে, দেখ। দেখতে লাগলো। কিন্তু দেখ, অ্যাকচুয়ালি কি বললাম, এই অঙ্ক না সবার প্রিপারেশন নিয়ে যায় না, এই টাইপের অঙ্ক। সবাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি ভেবে গেছিল তো? লাস্ট ইয়ারটাই দেয় ম্যাক্সিমাম। লাস্ট কয়েক বছর খাটলে মানে একদম মানে ৩ নম্বর বছরটাই করতে দেয়। তো সবাই ওইটা প্রিপারেশন নিয়ে গেছিল। সমস্যা হয়ে গেছে ওখানটায়। ওখানেই সমস্যায় পড়ে গেছে স্টুডেন্টরা। ঠিক আছে তো? তো দেখ, এত অব্দি বোঝা গেল তো? এবার দেখ, এবার চলে আয় ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে তার সিডিটা বিডি কর। কি লিখবি? ১/৪/২১ টু ব্যালেন্স বিডি। কত টাকা লিখবো? ৩১,৭২১। লেখ টু ব্যালেন্স বিডি ৩১,৭২১ হলো? এবার এটা ১,২২ হবে না? না, ২১ চলছে। ২২ চলছে। ২২ হয়নি? ও। এটা আচ্ছা দেখ, হলো তো? আচ্ছা তোর কি মনে হয়, তুই কি ইনভেস্ট একবারই করবি? ইনভেস্টমেন্ট কি একবারই করবি? দুইবার করবি? ১ম বছর প্রফিট থেকে টাকা সরালি, সেই টাকাটা ফান্ডে রাখলি, ওই ফান্ডের টাকাটা ইনভেস্ট করলি। সেকেন্ড ইয়ারে তো আবার ইনভেস্ট করবো। প্রশ্ন হলো স্যার সেকেন্ড ইয়ারে কত টাকা ইনভেস্ট করবে? কি মনে হয়? যত ভুল হোক না, কোনো সমস্যা নেই। হ্যাঁ? যত ইন্টারেস্ট সমেত ফান্ডে আছে তত টাকা। মানে এই ৬৫,০২৮ টাকা? প্লাস না। ওটা হবে না। আমি বলছি কত টাকা ইনভেস্টমেন্ট করার নিয়মটা বলছি শোন। আমরা কোন টাকাটা ইনভেস্ট করি জানিস তো? প্রফিট থেকে যে টাকা সরাই সেই টাকাটা ইনভেস্ট করি। প্রফিট থেকে সরিয়েছি কোন টাকাটা বল? ওই যে ৩,৭২১। এই টাকাটা। এই টাকাটা তো ইনভেস্ট করবোই। সঙ্গে, সঙ্গে এই ইন্টারেস্টের টাকাটাও ইনভেস্ট করি না। এটা ইনভেস্ট করতে হয়। ঠিক আছে তো? বুঝতে পারলি? তাহলে লিখে দেখাতে হবে, হ্যাঁ? কি করে বেরোলো? এই যে টু ব্যাক, এখানে লিখবো ডেবিটে লিখবো টু ব্যাক। ৩১,৭২১ প্লাস ১৫,৮৬ কত হচ্ছে?
65,028 নাকি ঠিক বললাম নাকি? 33,000 360 33,360 দুটো যোগ করে হচ্ছে হ্যাঁ। 65,000 কত 28 করে দেখ বুঝলি ব্যাপারটা? এবার এখানটায় কি লিখবে এটা বছরের শেষ দিন 31/3/22 এটাও লিখবো 31/3/22 লিখবো বাই ব্যালেন্স সিটি বুঝতে পারছিস তো ব্যাপারটা 65,028 করে দে টোটাল কর 2 নম্বর বছর টোটাল কর কিছু কিছু জিনিস থাকে পরীক্ষার হলে করাটা খুব মুশকিল হয়ে যায় বাট বাড়িতে বসে করতে খুব ইজি লাগে লেখ 65,028 হলো তো এবার 3 নম্বর বছর চলে আয় শুনবি কিন্তু মনোযোগ সহকারে শুনবি হলো তো তাহলে 31/3/22 হলো এবার কি লিখবো 1/4/22 1/4/22 কি লিখবো এখানে বাই ব্যালেন্স বিডি কত হবে বাই ব্যালেন্স বিডি বলে 1,00,000 টাকাই হবে এখন তুই বলতে পারিস স্যার আপনি তো 3 নম্বর বছরে গিয়ে আপনি বলেছেন আজকে 1,00,000 টাকা লোন নিলেন 3 নম্বর বছরের শেষে গিয়ে লোনটা শোধ করবেন অর্থাৎ 31/23 লোনটা শোধ করবো একদম ঠিক 31/23 লোনটা শোধ করবো দেখ যেহেতু লোনটা শোধ করবো তাই তো আর ব্যালেন্স শিটই হবে না ব্যালেন্স শিট কখন হবে যখন লোনটা কন্টিনিউ হবে লোন তো শোধ করে দিচ্ছি তাহলে কি লেখা উচিত কি মনে হয় লোনটা শোধ করে দিচ্ছি বল লোনটা শোধ করলে কি হবে সে লোন শোধ করলে তো লোন কমে যাবে তুই বল মানে এটা বলতে পারিস এটা বললে ভুলও হবে না এই এখন যে কথাটা বলছি এটা যদি বলিস কোনো ভুলও হবে না বলি স্যার লোন তো শোধ করে দিচ্ছি লোন শোধ করলে টু ব্যাংক লিখে দিন না আমার কথাটা বুঝতে পারলি কি বললাম তুই যখন লোন নিলি বললি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন লোনটা শোধ করলে কি হবে লোন টু ব্যাংক হয়ে যাবে তা আপনি এখানে টু ব্যাংক লিখুন না আমি কখনো ভুল বলবো না ভুল বলেছিস কিন্তু আমি তোকে আরেকটু ভালো জিনিস বলছি ডিবেঞ্চারের টাকাটা শোধ করতে হয় ডিবেঞ্চার হোল্ডারে নিয়ে ডিবেঞ্চারের টাকাটা শোধ করতে হয় ওটাকে হোল্ডারে নিয়ে গিয়ে শোধ করতে হবে তাই তো তাই এখানে লিখবো এখানে টু ডিবেঞ্চার হোল্ডার লিখবো টু ডিবেঞ্চার হোল্ডার কত টাকা 1,00,000 ব্যাস হয়ে গেল টাকা ব্যাংক ওইভাবে লিখতে নেই ঠিক আছে তবে তুই এখানে ব্যাংক লিখতি ভুল হতো না বাট বেশি সঠিক এটা যেটা করলাম এটা বেশি সঠিক কোন ডিবেঞ্চারে শোধ করতে গেলে না ডিবেঞ্চার হোল্ডারে নিয়ে গেলে শোধ করতে হয়, ঠিক আছে মানে ডাইরেক্টলি শোধ করা যায় না আগে ইনভাইটেশন করে তারপর পেমেন্ট করতে হয় ঠিক আছে এই হচ্ছে এন্ট্রি বুঝতে পারলি প্রথম দেখ ডিবেঞ্চার অ্যাকাউন্টটা মিলিয়ে দিলাম ডিবেঞ্চার অ্যাকাউন্ট বুঝতে পারছিস তো আচ্ছা এবার দেখ ডিবেঞ্চার রিডেমশন ফান্ড চলে যায় ব্যালেন্স কর কি লিখবো 1/4/22 লিখবো কি বাই ব্যালেন্স বিধি 65,028 ঠিক আছে বাই ব্যালেন্স বিধি কি লিখলাম বল 65,028 টাকা সিম্পল ভাবে বলবি প্রতি বছর প্রফিট থেকে সরাবো কত টাকা 31 কত সরাবো প্রফিট থেকে তো আবার সরাবো প্রফিট থেকে তো আবার সরাবো শুধু কি আমি 2 বছর সরালে হবে না স্যার 3 পরের বছর তো সরাতে হবে প্রফিট থেকে সরালে প্রফিট থেকে সরিয়ে টাকাটা কোথায় ফান্ডে রাখবো তো ফান্ডে রাখলে ফান্ডের ব্যালেন্স বাড়বে না কমবে বাড়বে গেট থেকে লিখ বাই এসপিএল কত টাকা 31,721 টাকা এবার ইন্টারেস্ট পাবো না কে রে আমার এখন ফান্ডে কত জমে আছে মানে ইনভেস্টমেন্ট কত আছে দেখ এখন মধ্যে ইনভেস্ট কত আছে 65,028 টাকা এই টাকা ইনভেস্ট আছে এর উপর 5% সুদ পাবো 3,251 3,251 টাকা সুদ তাহলে এই সুদ পেলে কি লিখবো বল বাই ব্যাংক ব্যাংক টোটাল কর 1,00,000 কত হচ্ছে 1,00,000 ফান্ডে কত জমে গেল এখন ফান্ডে কত হয়ে গেল 1,00,000 টাকা এদিকে 1,00,000 লেখ
আচ্ছা এখানে কি দিয়ে মেলানো উচিত বলতে পারবি কেউ? ট্রু ব্যালেন্স শিট লিখবো? ট্রু ব্যালেন্স শিট কখন লিখবো জানিস তো? যদি কন্টিনিউ কন্টিনিউ চলছে। কন্টিনিউ চলছে না তো লোন তো শোধ করে দিচ্ছি। ডিবেঞ্চার সিম্পল, আমি বলছি সিম্পল আমার কোশ্চেনে অ্যান্সার দে। আমার কোশ্চেনে অ্যান্সার দে। আমি এই ফান্ড অ্যাকাউন্টটা কেন খুলেছিলাম? লোন ডিবেঞ্চার শোধ করার জন্য। তো ডিবেঞ্চার তো শোধ হয়ে গেছে। তাহলে ফান্ড অ্যাকাউন্ট আর আছে? ফান্ড নেই। যখনই ডিবেঞ্চার শোধ হয়ে যাবে তখন ফান্ডের আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এখানে তো কিছু একটা লিখতে হবে। তখন এই যে ফান্ডের টাকাটা চলে যাবে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হয়। জেনারেল রিজার্ভে টাকাটা ট্রান্সফার করতে হবে। কোথায় ট্রান্সফার করতে হবে? জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভে টাকা ট্রান্সফার করতে হয়। লেখে টু জেনারেল রিজার্ভ। কত টাকা? 1,00,000 টাকা। হয়ে গেল? এবার চলে আয়, এখানে চলে আয়। ওই অ্যাকাউন্ট মিলে গেছে, লাস্ট অ্যাকাউন্ট এটা করছি। ডেট কত দেবো? 31 ওই 23 এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার। এটা মেলাবো, ওটা মেলাবো। তাহলে তাড়াতাড়ি সিটা বিডি করবো। এখানে কি করবো? 1,4 কত হবে? 22। টু ব্যালেন্স বিডি কত টাকা? 65,000। এত দিয়ে হয়ে গেল। এইবার লাস্ট ইয়ারে গিয়ে না ইনভেস্ট করতে নেই। ইনভেস্টমেন্ট লাস্ট ইয়ারে করতে নেই। কি বললাম বুঝলি তো? লাস্ট ইয়ারে কেন ইনভেস্ট করবো? তুই ভাব, চিন্তা ভাবনা কর, লাস্ট ইয়ারে গিয়ে ইনভেস্ট করে কি হবে? লাস্ট ইয়ার ইনভেস্ট করে কি হবে? তোর তো টাকা লাগবে। আজকে তো টাকা লাগবে। আজকেই তো টাকা লাগবে। ওদের টাকা শোধ করা লাস্ট ইয়ারে ইনভেস্ট করতে নেই। মাথায় রাখবি, ইনভেস্টমেন্ট লাস্ট ইয়ারে গিয়ে করতে নেই। তুই ভাব না, লাস্ট ইয়ার ইনভেস্ট করে তুই ফায়দা কি করবি? ইনভেস্টমেন্ট তুই বছরের শেষ দিন করবি। আর ওই দিনই তো তোর ওই দিন ইনভেস্ট করে তো কোনো লাভ আছে? সুদ তো পাবি না তুই। তাই না? তো মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? তুই ইনভেস্টমেন্টে পড়ে আছে এত টাকা। তুই কি করেছিস দেখ? ওরা বলেছে ইনভেস্টমেন্ট বেচে দিই। যেন কিছু একটা বলেছে দেখ। পড়। বলে দিয়েছে। বলছে ইনভেস্টমেন্ট ওয়াজ সোল্ড 70,000 টাকা। 70,000 টাকাতে ইনভেস্টমেন্টটা বেচে দিয়েছিস। তাহলে তোর ছিল ইনভেস্টমেন্ট 65,000 টাকা, ওটা 70,000 টাকায় বেচেছিস। তাহলে ইনভেস্টমেন্ট বেচলে ইনভেস্টমেন্ট বাড়বে না কমবে? কমবে। কে 8 দিকে লিখবি। কয় বেচবি? বছরের শেষ দিন 31/3/23। লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে বেচেছিস? 70,000 টাকা। ইনভেস্টমেন্ট বেচে লাভ হলো না লস হলো দেখ, হিসাব করে দেখ। কত টাকা লাভ হয়েছে বল? 4,972। 4,972। এবার ইনভেস্টমেন্ট বেচে যে লাভ হলো কত টাকা? 4,972। এটা কোন অ্যাকাউন্টে পাঠাতে হয়? যে এটা তুই নিজেও ভাব। ইনভেস্টমেন্ট বেচে যে 4,972 লাভ হলো, এটা কোন অ্যাকাউন্টে পাঠাবো? হিসাব করে বলছি। আমি কোন টাকাটা ইনভেস্ট করেছিলাম? সিঙ্কিং ফান্ডের টাকা ইনভেস্ট করেছিলাম। সিঙ্কিং ফান্ডের টাকা ইনভেস্ট করেছি। আমি বলেছিলাম সিঙ্কিং ফান্ডের টাকা কোনো জায়গায় ইনভেস্ট করলি, সেখান থেকে যে কোনো ইনকাম জেনারেট হয়, সেটা কার টাকা? সিঙ্কিং ফান্ডের টাকা। তাহলে এখানে কি লেখা হচ্ছে? টু ডিবেঞ্চার রিডেমশন ফান্ড। টু ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট। লিখবো বছরের শেষ দিন 31/3/23।
তাহলে এটা বলে দিলাম, তাহলে মিলে গেল, এটা কোনটা গেল, এটা হয়ে গেল, তাই তো? তাহলে এটা সিঙ্কিং ফান্ডে পাঠাতে হবে টাকাটা, ঠিক আছে তো? তাহলে এখানটা আমরা মিলিয়ে দিয়েছিলাম না, এটা আমি একটু একটু কাটাকুটি করতে হবে, চেঞ্জ করতে হবে একটু, ঠিক আছে তো? এখানে কি লিখবো? বাই, কি লিখবো বল? বাই ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, শর্টে লিখছি ডিবেঞ্চার রিডেমশন ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা বললাম? 4,972। ঠিক আছে তো? 4,972। হলো তো? কি লিখলাম? 4,972। মেলাবো না, মেলাবো না, মেলাবো না। 4,972 হলো তো? এবার দেখ, এবার আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে, ছোট্ট টি ফর্মে খুললেই হবে, একটা টি ফর্মে খুললেই হবে। মানে ধরো পরীক্ষা হলে দাগ কেটে খুলবি, মানে একটা বছরই হবে। সেটা কি? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। কি লিখবি? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। কি খুলবি? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। কি বললাম? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। কি বললাম? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। কি বললাম? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। এবার দেখ, ডিবেঞ্চার হোল্ডার কত ছিল? এখানে 1,00,000 টাকা ছিল, মনে পড়ছে? কি ছিল? ডিবেঞ্চারে ছিল ডিবেঞ্চার, ডিবেঞ্চার হোল্ডার লিখবো বাই 12% ডিবেঞ্চার 1,00,000 টাকা, লিখ বাই 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট বলে কত টাকা? 1,00,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল তো? ডিবেঞ্চার বলে কত লিখবো? 1,00,000 টাকা। এবার কি বলেছিলাম আমি? কি নিয়ম কি শিখিয়েছিলাম? এখানে বলেছে ডিবেঞ্চার হোল্ডারদের যে টাকাটা শোধ করবো, কিসে শোধ করবো? 5% এক্সট্রা দিতে হবে না? হ্যাঁ। তা 5% যদি এক্সট্রা টাকা দিতে হয়, তাহলে কি মনে হয়? 1,00,000 টাকা মানে প্রিমিয়াম 5% এক্সট্রা, মানে প্রিমিয়াম 5,000 টাকা প্রিমিয়াম দিতে হবে। তাহলে কি মনে হয়? প্রিমিয়াম দিলে ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। ক্রেডিট দিকে লিখ বাই প্রিমিয়াম, লিখবি না, হ্যাঁ? ভালো করে শুনবি। বাই প্রিমিয়াম অন রিডেমশন বলবি তো? টাকা শোধ করার জন্য যে প্রিমিয়াম হয়, এটা সিঙ্কিং ফান্ডে টাকাটা পাঠাতে হয়। কোথায় পাঠাতে হয়? সিঙ্কিং ফান্ডে। লেখ ডিবেঞ্চার রিডেমশন ফান্ড অ্যাকাউন্ট। কত টাকা? 5,000 টাকা। ব্যাস এইটাই বলার ছিল। প্রিমিয়াম লেখার জায়গায় এই কথা লিখতে হবে, সিঙ্কিং ফান্ড। এবার টাকাটা শোধ করে দেয় 1,05,000। টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 1,05,000 হয়ে গেল। টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 1,05,000 হয়ে গেল তো? এবার দেখ শোন, তাহলে এটা এটা পাঠাতে হবে 5,000 টাকা। পাই ছিল, তাহলে টুতে বসবে। টুতে 5,000 টাকা লেখ। কি লিখবি? টু ডিবেঞ্চার হোল্ডার বলে 5,000 টাকা। এবার তুই ট্যালি কর। বছরের শেষ দিন, ঠিক আছে? ট্যালি করে এবার। 65,028 যোগ 31,721 যোগ 3,251 যোগ 4,972 কত হচ্ছে? 1,04,972। হলো? তার থেকে 5,000 টাকা বাদ দে, কত পড়লো? কত পড়লো? 99,972। ঠিক আছে? কত লিখবো? এই জেনারেল হিসাবে 1,00,000 লিখবি না, 1,00,000-এর জায়গায় লিখবি 99,972। এই হলো। কি ডাউট থাকলে দেখে নে। ঠিক হয়ে গেল পুরো। ঠিক আছে তো? একটা অঙ্ক করবি এই বইয়ে। এই বইয়ের একটা অঙ্ক করবি। যে আমি কোনটা করালাম বল? আমি কোন অঙ্কটা করালাম? আরেকটা করালাম, তাই তো? এই একের অঙ্কটা করবি। প্রকাশের অঙ্কটা করবি। এই ডেটটা কত? 123। একের অঙ্কটা করবি, হ্যাঁ? ভালো অঙ্ক আছে, এক নম্বর অঙ্কটা করবি।